নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার কাহিনী হিমালয়ের ভয়ঙ্কর। গল্প পাঠে আমি সায়ক। গল্পটি শুরু করার আগে একটি স্বীকারোক্তি করে নিতে চাই আপনাদের কাছে। এই গল্পে বিনয়বাবুর মেয়ে মৃণুর একটা চরিত্র আছে। গল্প সমগ্র চ্যানেলে যেহেতু আর অন্য কোনো সদস্য নেই, তাই বাধ্য হয়ে মিনুর চরিত্র আমাকেই পাঠ করতে হয়েছে। আশা করি এই ত্রুটিটুকু আপনারা সবাই মাপ করবেন, কিন্তু বিশ্বাস করুন, এই গল্পটা এতটাই অসাধারণ যে পাঠ করবার লোভ সামলাতে পারলাম না। শুরু হচ্ছে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা হিমালয়ের ভয়ঙ্কর। কুমার সবে চায়ের পেয়ালায় প্রথম চুমুকটি দিয়েছে, এমন সময় বিমল হঠাৎ ঝড়ের মতন ঘরের ভেতরে ঢুকে বলে উঠল, কুমার, কুমার, শিগগির শিগগির করো, ওঠো, জামা কাপড় ছেড়ে পোটলা পুটলি গুছিয়ে নাও। কুমার হতভম্বের মতন চায়ের পেয়ালাটি টেবিলের ওপরে রেখে বললে, ব্যাপার কি বিমল? বেশি কথা বলবার সময় নেই। বিনয়বাবু তার মেয়ে মৃণুকে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে গেছেন জানো তো। হঠাৎ আজ সকালে তার এক জরুরি টেলিগ্রাম পেয়েছি। তার মেয়েকে কে বা কারা চুরি করে নিয়ে গেছে, আর এর ভেতরে নাকি গভীর রহস্য আছে। অবিলম্বে আমাদের সাহায্যের দরকার। এ কথা শুনে কি নিশ্চিন্ত থাকা যায়? দার্জিলিংয়ের ট্রেন ছাড়তে আর 1 ঘন্টা দেরি। আমি প্রস্তুত। আমার মোট ঘাট নিয়ে রামহরিও প্রস্তুত হয়ে তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। এখন তুমিও প্রস্তুত হয়ে নাও। ওটো ওটো, আর দেরি নয়। কুমার এক লাফে চেয়ার ত্যাগ করে বললে, আমাদের সঙ্গে বাঘাও যাবে তো? তার বলতে, হয়তো তার সাহায্যেরও দরকার হবে। জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তে কুমারের 0.5 ঘন্টাও লাগলো না। সবাই শিয়ালদা স্টেশনের দিকে ছুটল। দার্জিলিং। দূরে হিমালয়ের বিপুল দেহ বিরাট এক তুষার দানবের মতন আকাশে অনেকখানি আচ্ছন্ন করে আছে। কিন্তু তখন এসব লক্ষ্য করবার মতো মনের অবস্থা কারোরই ছিল না। একটা গোল টেবিলের ধারে বসে আছে বিমল ও কুমার। ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে রামহরি, এবং ঘরের ভেতরে গম্ভীর মুখে পায়চারি করছেন বিনয়বাবু। যারা যকের ধন প্রভৃতি উপন্যাস পড়েছেন, বিমল, কুমার ও রামহরিকে তারা নিশ্চয়ই চেনেন। আর যারা মেঘদূতের মর্তে আগমন ও ময়নামতির মায়াকানন প্রভৃতি উপন্যাস পাঠ করেছেন, তাদের কাছে নানা শাস্ত্রে সুপণ্ডিত, সরল প্রাণ, বিপুল বক্ষ ও শক্তিমান এই বিনয়বাবুর নতুন পরিচয় বোধহয় আর দিতে হবে না। বিমল জিজ্ঞাসা করলে, তারপর বিনয়বাবু? বিনয়বাবু বললেন, রেনু বেড়াতে গিয়েছিল বিকেলে। সন্ধ্যে থেকে রাত প্রায় 10টা পর্যন্ত খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে মনে মনে ভাবলাম হয়তো এতক্ষণে সে বাসায় ফিরে এসেছে। কিন্তু বাসায় ফিরে দেখি মৃণু তখনও আসেনি। লোকজন নিয়ে আবার বেরিয়ে পড়লাম। সারা রাত ধরে তাকে পথে বিপথে কোথাও খুঁজতে বাকি রাখলাম না। তারপর সকালবেলায় আধ মরার মতন আবার শূন্য বাসায় ফিরে এলাম। বিমল, কুমার, তোমরা জানো তো মৃণু আমার একমাত্র সন্তান। তার মা বেঁচে নেই, আমি তার সব। তাকে ছেড়ে আমিও একদণ্ড থাকতে পারি না। আমার এই আদরের মৃণুকে ডাকাতে ধরে নিয়ে গেছে। এখন আমি কেমন করে বেঁচে থাকবো? বলতে বলতে বিনয়বাবুর 2 চোখ কান্নার জলে ভরে উঠল। কুমার বললে, বিনয়বাবু স্থির হন। মৃণুকে যা ডাকাতে ধরে নিয়ে গেছে, আপনি এরকম সন্দেহ করছেন কেন? বিনয়বাবু বললেন, সন্দেহের কারণ আছে কুমার। মৃণু হারিয়ে যাওয়ার পর দুদিনে এখানকার আরও 3জন লোক হারিয়ে গেছে। বিমল বললে, তারাও কি স্ত্রীলোক? না, পুরুষ। একজন হচ্ছে সাহেব, বাকি 2জন পাহাড়ি। তাদের অন্তর্ধানও অত্যন্ত রহস্যজনক। অনেক খোঁজ করেও পুলিশ কোনো সূত্রই আবিষ্কার করতে পারেনি, কিন্তু আমি একটা সূত্র আবিষ্কার করেছি। বিমল ও কুমার একসঙ্গে বলে উঠল, কি আবিষ্কার করেছেন বিনয়বাবু? শহরের বাইরে পাহাড়ের এক জঙ্গল ভরা সুড়ি পথের সামনে
মৃণুর এক পাটি জুতো কুড়িয়ে পেয়েছি আমি। সেখানে তন্ন তন্ন করে খুঁজেও জুতোর অন্য পাটি আর পাইনি। এ থেকে কি বুঝবো জুতোর অন্য পাটি মৃণুর পাই আছে। ইচ্ছে করে এক পাটি জুতো খুলে আর এক পায়ে জুতো পরে কেউ এই পাহাড়ে পথে হাঁটে না। মৃণুকে কেউ বা কারা নিশ্চয়ই তার ইচ্ছার বিরুদ্ধে টেনে হিঁচড়ে বা ধরাধরি করে বই নিয়ে গেছে। আর সেই সময় ধস্তাধস্তি করতে গিয়ে তার পা থেকে এক পাটি জুতো খুলে পড়ে গেছে। বিমল বললে, বিনয়বাবু, যে জায়গায় আপনি মৃণুর জুতো কুড়িয়ে পেয়েছেন সে জায়গাটা আমাদের একবার দেখাতে পারেন? কেন পারবো না, কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ নেই। 20 জন লোক নিয়ে সেখানকার প্রতি ইঞ্চি জায়গা আমি খুঁজে দেখেছি। আমার পর পুলিশও খুঁজতে বাকি রাখিনি। তবু বিমল বাধা দিয়ে বললে, তবু আমরা আরেকবার সেই জায়গাটা দেখব। চলুন বিনয়বাবু, এসো কুমার। বিমলের আগ্রহ দেখে বিনয়বাবু কিছুমাত্র উৎসাহিত হলেন না। কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যেখানে যাওয়া হচ্ছে সেখানে গিয়ে আর খোঁজাখুঁজি করা পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। তবু মুখে কিছু না বলে সকলকে নিয়ে তিনি বাইরে বেরিয়ে গেলেন। বাঘাও বাসায় একলাটি শিকলে বাঁধা থাকতে রাজি হলো না। কাজেই কুমার তাকেও সঙ্গে নিয়ে গেল। ঘন্টা দুয়েক পথ চলার পর সকলে যেখানে এসে হাজির হলো, পাহাড়ের সেই জায়গাটা ভয়ানক নির্জন। একটা সুড়ি পথ জঙ্গলের বুক ফুঁড়ে ভেতরে ঢুকে গেছে। তারই সম্মুখে দাঁড়িয়ে বিনয়বাবু বললেন, এখানেই মৃণুর এক পাটি জুতো পাওয়া যায়। বিমল অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে জায়গাটা পরীক্ষা করলে, কিন্তু নতুন কিছুই আবিষ্কার করতে পারলে না। কুমার বললে, যদি কেউ মৃণুকে ধরে নিয়ে গিয়ে থাকে তবে ওই সুড়ি পথের ভেতর দিয়ে হয়তো সে গেছে। বিনয়বাবু বললেন, ও পথের সমস্তই আমরা বারবার খুঁজে দেখেছি, কিন্তু কিছুই পাইনি। এমন সময় জঙ্গলের ভেতর খানিক তফাৎ থেকে বাঘার ঘন ঘন চিৎকার শোনা গেল। কুমার তার বাঘার ভাষা বুঝত। সে ব্যস্ত হয়ে বললে, বাঘা নিশ্চয়ই সন্দেহজনক কিছু দেখেছে। বাঘা, বাঘা। তার ডাক শুনে বাঘা একটু পরেই জঙ্গলের ভেতর থেকে উত্তেজিতভাবে ল্যাজ নাড়তে নাড়তে বেরিয়ে এলো। তারপর কুমারের মুখের পানে চেয়ে ঘেউ ঘেউ করে একবার ডাকে, আবার জঙ্গলের ভেতরে ছুটে যায়, আবার বেরিয়ে আসে, ল্যাজ নেড়ে ডাকে আর জঙ্গলের ভেতরে গিয়ে ঢোকে। কুমার বললে, বিনয়বাবু বুঝতে পারছেন কি, বাঘা আমাদের জঙ্গলে যেতে বলছে। বিমল বললে, বাঘাকে আমিও জানি। ওকে কুকুর বলে অবহেলা করলে আমরাই হয়তো ঠকবো। চলো, ওর সঙ্গে সঙ্গে যাওয়া যাক। জঙ্গলের ঝোপঝাপ ঠেলে সকলেই বাঘার সঙ্গে সঙ্গে অগ্রসর হলো। যেতে যেতে বিমল লক্ষ্য করলে জঙ্গলের অনেক ঝোপঝাপ যেন কারা দু হাতে উপড়ে ফেলেছে। যেন একদল মত্ত হস্তি এই জঙ্গল ভেদ করে এগিয়ে গিয়েছে। বিমল শুধু লক্ষ্যই করলে, কাউকে কিছু বললে না। বাঘাকে অনুসরণ করে আরও কিছু দূর অগ্রসর হয়েই দেখা গেল একটা ঝোপের পাশে মানুষের একটা মৃতদেহ পড়ে রয়েছে। সে দেহ একটা ভুটিয়ার। তার সর্বাঙ্গ রক্তাক্ত ও ক্ষতবিক্ষত। মাথাটাও ভীষণভাবে ফেটে গিয়েছে এবং তার চারিপাশে রক্তের স্রোত জমাট হয়ে গেছে। বিনয়বাবু স্তম্ভিতভাবে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বললেন, কি আশ্চর্য, জঙ্গলের এখানটাও তো আমরা খুঁজেছি, কিন্তু তখন তো এ দেহটা এখানে ছিল না। কুমার বললে, হয়তো এই ঘটনাটা ঘটেছে তারপরে। দেখছেন না, ও দেহে থেকে এখনো রক্ত ঝরছে। হঠাৎ দেহটা একটু নড়ে উঠল। বিমল তাড়াতাড়ি তার পাশে গিয়ে বসে পড়ে বললে, এ যে এখনো বেঁচে আছে। আহত ব্যক্তি ভুটিয়া ভাষায় যন্ত্রণা ভরা খুব মৃদু স্বরে বললে, একটু জল। বিমলের ফ্লাস্কে জল ছিল। ফ্লাস্কে ছিপি খুলতে খুলতে সে শুধোলে, কে তোমার এমন দশা করলে? দারুণ আতঙ্কে শিউরে উঠে সে খালি বললে, ভূত, ভূত, জল।
বিমল তার মুখে জল ঢেলে দিতে গেলে কিন্তু সে জল হতভাগ্যের গলা দিয়ে গড়ল না। তার আগেই তার মৃত্যু হলো। কুমার হঠাৎ ভীতভাবে সবিস্ময়ে বলে উঠল, বিমল, দেখো দেখো। জমাট রক্তের ওপরে একটা প্রকাণ্ড পায়ের দাগ। সে দাগ অবিকল মানুষের পায়ের দাগের মতো, কিন্তু লম্বায় তা প্রায় 2.5 ফুট এবং চওড়াতেও 1 ফুটেরও বেশি। মানুষের পায়ের দাগ এত বড় হওয়া কি সম্ভব? যার পা এমন, তার দেহ কেমন ধারা? সকলে বিস্ফারিত নেত্রে সেই বিষম পদচিহ্নের দিকে তাকিয়ে কাঠের মতন আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। সকলের আগে কথা বললেন বিনয়বাবু। ভয়ার্ত কণ্ঠে তিনি বললেন, বিমল, কুমার, এ কি অসম্ভব ব্যাপার? আমরা দুঃস্বপ্ন দেখছি না তো? পায়ের দাগটা ভালো করে পরীক্ষা করতে করতে বিমল বললে, মানুষের পায়ের দাগ এত বড় হওয়া সম্ভব নয় বটে, কিন্তু এ দাগ যে অমানুষের পায়েরও নয়, এটা আমি নিশ্চয় করে বলতে পারি। বিনয়বাবু বললেন, কি প্রমাণ দেখে তুমি কথা বলছো? বিমল মৃত ভুটিয়ার একখানা মুষ্টিবদ্ধ হাত তুলে নিয়ে বললে, এর হাতের মুঠোর দিকে তাকিয়ে দেখুন। সকলে দেখলে তার মুষ্টিবদ্ধ হাতের আঙুলের ফাঁক দিয়ে একগোছা চুল বেরিয়ে পড়ছে। বিনয়বাবু চুলগুলো লক্ষ্য করে দেখে বললে, এ কার মাথার চুল? এত লম্বা আর এত মোটা? বিমল বললে, এ চুল যে ওই ভুটিয়ার মাথার চুল নয় সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে, তবে কেমন করে চুলগুলো ওর হাতের মুঠোর মধ্যে এলো? কুমার বললে, যার আক্রমণে ও বেচারির ভবলীলা সাঙ্গ হয়েছে, এগুলো নিশ্চয়ই তারই মাথার চুল। বিমল বললে, আমারও সেই মত। শত্রুর সঙ্গে ধস্তাধস্তি করবার সময় ভুটিয়াটি নিশ্চয়ই তার চুল মুঠো করে ধরেছিল। দেখুন বিনয়বাবু, চুলগুলো ঠিক মানুষেরই মাথার চুলের মতো, কিন্তু মানুষের মাথার চুল এত মোটা হয় না। এই পায়ের দাগ আর এই মাথার চুল দেখে আমার সন্দেহ হচ্ছে এই ভুটিয়াটাকে যে আক্রমণ করেছিল, লম্বায় সে হয়তো 15-16 ফুট উঁচু। কুমার হতভম্বের মতো বললে, বায়োস্কোপের কিংকং কি শেষটা হিমালয়ে এসে দেখা দিল? বিমল বললে, আরে কিংকং তো গাজাগড়ি গল্পের একটা দানব গরিলা, আর আমার এখানে সত্যিকারের যে পায়ের দাগ দেখছি এটা তো গরিলার নয়, কোনো দানব বা দৈত্যের মতো প্রকাণ্ড মানুষের পায়ের দাগ। এখন কথা হচ্ছে, পৃথিবীতে এমন মানুষ কি থাকতে পারে? কুমার বললে, হিমালয়ের ভেতরে যদি এমন কোনো অজানা জন্তু থাকে যার পায়ের দাগ আর মাথা বা গায়ের চুল মানুষের মতো। বিনয়বাবু বললেন, হয়তো মাথার চুল আর পায়ের দাগ জাল করে কেউ আমাদের ধাঁধায় ফেলবার বা ভয় দেখাবার পিকেরে আছে। বিমল বললে, আচ্ছা, এই চুলগুলো আপাতত আমি নিয়ে তো যাই, পরে কোনো অভিজ্ঞ লোকের সাহায্যে পরীক্ষা করলেই সব বোঝা যাবে। বিনয়বাবু করুণ স্বরে বললে, আমার মৃণু কি আর বেঁচে আছে? বিমল তাড়াতাড়ি তার হাত চেপে ধরে বললে, চুপ। তখন পাহাড়ের বুকের ভেতরে সন্ধে নেমে আসছে। দূরের দৃশ্য ঝাপসা হয়ে গেছে। পাখিরা যে যার বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে। চারিদিক স্তব্ধ। সেই স্তব্ধতার মধ্যে অজানা শব্দ হচ্ছে, ধূপ 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 ধূপ। কারা যেন খুব ভারী পা ফেলে এগিয়ে আসছে। বাঘা কান খাড়া করে সব শুনে রেগে ধমক দিতে যাচ্ছিল, কিন্তু কুমারের এক থাবড়া খেয়ে একেবারে চুপ মেরে গেল। বিমল ব্যস্ত হয়ে বললে, শিগগির লুকিয়ে পড়ুন, কিন্তু এখানে নয়, অন্য কোথাও। বিমলেরা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে সবাই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো। আর একটু এগিয়ে দেখা গেল ছোট গুহার মতো একটা অন্ধকার গর্ত। হামাগুড়ি না দিলে তার মধ্যে ঢোকা যায় না, এবং তার মধ্যে অন্য কোনো হিংস্র জানোয়ার থাকাও অসম্ভব নয়। কিন্তু উপস্থিত বিপদ থেকে রক্ষা পাবার জন্যে সেসব কথা কেউ মনেও আনলে না।
কোনো রকমে গুড়ি মেরে একে একে সকলেই সেই গর্তের ভেতরে ঢুকে পড়ল। ভয় পায়নি কেবল বাঘা, তার ঘন ঘন লেজ নাড়া দেখেই সেটা বেশ বোঝা যাচ্ছিল। সে বোধহয় ভাবছিল এ এক মস্ত মজার খেলা। গর্তের মুখের দিকে মুখ রেখে বিমল হুমড়ি খেয়ে বসে রইল সেই জঙ্গলের দিকে তাকিয়ে। দেখতে দেখতে সন্ধ্যার অন্ধকার ক্রমেই ঘন হয়ে বিমলের দৃষ্টিকে অন্ধ করে দিলে। কান পেতেও সেই সেই ধূপধূপানি শব্দ আর কেউ শুনতে পেলে না। বুনো হাওয়া গাছে গাছে দোল খেয়ে গোলমাল করছিল, তাছাড়া আর কোনো শব্দ নেই। সেই কনকনে ঠান্ডা হাওয়া গর্তের ভেতরে ঢুকে সকলের গায়ে যেন বরফের ছুরি মারতে লাগলো। কুমার মৃদু স্বরে বললে, বোধহয় আর কোনো বিপদের ভয় নেই, এইবারে বাইরে বেরিয়ে পড়া যাক। ঠিক যেন তার কথার প্রতিবাদ করেই খানিক তফাৎ থেকে কে অট্টহাসি হেসে উঠল। খুব বড় গ্রামোফোনের হর্নে মুখ রেখে অট্টহাসি করলে যেমন জোর আওয়াজ হয়, সে হাসির শব্দ যেন সেই রকম, কিন্তু তার চেয়েও শুনতে ঢের বেশি ভীষণ। সে হাসি থামতে না থামতে আরও 5-6টা বিরাট কণ্ঠে তেমনি ভয়ানক অট্টহাসির স্রোত ছুটে গেল। সে যেন মহা মহা দানবের হাসি। মানুষের কান এমন হাসি কোনোদিনই শোনেনি। যাদের হাসি এমন, তাদের চেহারা না জানি কেমন। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে আগুনের আভা এবং মাঝে মাঝে তার শিখাও দেখা গেল। বিমল চুপি চুপি বললে, আগুন জেলে কারা ওখানে কি করছে? রামহরি বললে, ভূতেরা আগুন পোয়াচ্ছে। বিমল বললে, লুকিয়ে লুকিয়ে গিয়ে একবার উকি মেরে দেখে আসবো নাকি? রামহরি টপ করে তার হাত ধরে বললে, থাক, অত শখে আর কাজ নেই। মাঝে মাঝে অস্বাভাবিক কণ্ঠের অদ্ভুত চিৎকার জেগে জেগে উঠে সেই পাহাড়ে রাত্রির তন্দ্রা ভেঙে দিতে লাগলো। সে রহস্যময় চিৎকারের মধ্যে এমন একটা হিংসার ভাব ছিল যে শুনলেই বুকটা ধরফর করে ওঠে। সে যে কাদের কণ্ঠস্বর তা জানবার বা বুঝবার জো ছিল না বটে, কিন্তু সে চিৎকার যে মানুষের নয় এটুকু বুঝতে বিলম্ব হয় না। বিমল বললে, আমার বন্দুকটা যদি সঙ্গে থাকতো তাহলে ওদের চালাকি এখনই বার করে দিতাম। কুমার বললে, আরে রাখো তোমার বন্দুকের কথা, কাল সারা রাত কেটেছে ট্রেনে, আমার এখন খিদে পেয়েছে, এখন ঘুমও পেয়েছে। বিমল বললে, ও পেটের কথা আর ঘুমের কথা কালকে ভেবো, আজকের রাতটা দেখছি আমাদের এখানেই কাটাতে হবে। সদ্য জাগা সূর্য যখন হিমালয়ের শিখরে শিখরে সোনার মুকুট বসিয়ে দিয়ে যাচ্ছিল, তখন সেদিকে দৃষ্টি দেবার অবসর বিমলদের মোটেই ছিল না। মাঝরাতের পরেই জঙ্গলের আগুন নিভে ও সেই আশ্চর্য চিৎকার থেমে গেছিল, এবং তখন থেকেই গর্ত থেকে বেরোবার জন্য বিমল ও কুমার ছটফটিয়ে সারা হচ্ছিল। কিন্তু বিনয়বাবু ও রামহরির সজাগ পাহারায় এতক্ষণ তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়নি। এখন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তারা এক এক লাফে গর্তের বাইরে এসে পড়ল, এবং আবার স্বাধীনতা পেয়ে তাদের চেয়েও কম খুশি হলো না বাঘা। কারণ যেখানে আগুন জ্বলছে ও চিৎকার হচ্ছে, সেখানটা একবার ঘুরে আসবার জন্য তারও মন কাল সারা রাত আনচান করেছে। তাই গর্ত থেকে বেরিয়েই বাঘা সেই জঙ্গলের ভেতরে ছুট দিলে, এবং তার পেছনে পেছনে ছুটল বিমল ও কুমার। কাল যেখান থেকে তারা পালিয়ে এসেছে, আজ তারা প্রথমেই সেখানে গিয়ে হাজির হলো। দেখেই বোঝা গেল কাঠ কাটরা এনে কারা সেখানে সত্যি সত্যি আগুন জ্বেলেছিল। ভস্যের স্তূপ থেকে তখনও অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। মাটির ওপরেও ইতস্তত ছাই ছড়ানো রয়েছে। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে বিমল বললে, দেখো। কুমার অবাক হয়ে দেখলে সেখানকার ছাই গাদার ওপরে প্রকাণ্ড প্রকাণ্ড তেমনি মানুষের মতন অমানুষের পায়ের দাগ রয়েছে অনেকগুলো। বাঘা সেই এক একটা পায়ের দাগ শুকে আর রেগে গড়গড় করে ওঠে। তারও বুঝতে দেরি হলো না, এসব পায়ের দাগ রেখে গেছে যারা, তারা তাদের বন্ধু নয়। ততক্ষণে বিনয়বাবুর সঙ্গে রামহরিও সেখানে এসে হাজির হয়েছে। বিমলকে ডেকে সে গম্ভীরভাবে বললে,
খোকা বাবু, আমার কথা শোনো। হিমালয় হচ্ছে বাবা মহাদেবেরটাই। বাবা মহাদেব হচ্ছেন ভূতেদের কর্তা। এই জায়গাটা হচ্ছে ভূত প্রেতদের আড্ডা। যা দেখবার সবই তো দেখা হলো। আর এখানে গোলমাল করো না। লক্ষ্মী ছেলের মতন ভালো ভালো বাসায় ফিরে চলো। বিনয়বাবু হঠাৎ বলে উঠলেন, এ কি ব্যাপার? সেই ভুটিয়াটার লাশ কোথায় গেল? এদিকে ওদিকে তাকিয়ে কুমার বললে, নিশ্চয়ই কোনো জন্তু টন্তু টেনে নিয়ে গেছে। রামহরি বললে, এই যে, তার জামা আর ইজের তো এখানে পড়ে রয়েছে। বিমল একটা গাছের ভাঙা ডাল দিয়ে ছাই গাদা নাড়তে নাড়তে বললে, কুমার, কোনো জন্তু টন্তুতে সে লাশ টেনে নিয়ে যায়নি। সে লাশ কোথায় গেছে তা যদি জানতে চাও, তবে এই ছাই গাদার দিকে নজর দাও। ও কি, ছাইয়ের ভেতরে অত হাড়ের টুকরো এলো কোথা থেকে? হ্যাঁ, আমারও কথা হচ্ছে তাই। কুমার, কাল রাতে যারা এখানে এসেছিল তারা সেই ভুটিয়াটার দেহ আগুনে পুড়িয়ে খেয়ে ফেলেছে। রামহরি ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। সকলে স্তম্ভিতভাবে সেখানে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। কেবল বাঘা পায়ের দাগগুলো শুকতে শুকতে অজ্ঞাত শত্রুদের বিরুদ্ধে তখনও কুকুর ভাষায় গালাগালি বৃষ্টি করছিল। বিমল তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ছোট্ট একটা ক্যামেরা বার করে বললে, এই আশ্চর্য পায়ের দাগ একটা মাপ আর ফটো নিয়ে রাখা ভালো, পরে দরকার হবে। বিনয়বাবু গম্ভীর স্বরে বললেন, আমাদের আর এখানে অপেক্ষা করবার দরকার নেই। যা দেখছি তাই যথেষ্ট। আমি বেশ বুঝতে পারছি রেণুকে খুঁজে আর কোনো লাভ নেই। নরখাদক রাক্ষসদের কবলে পড়ে সে অভাগীর প্রাণ। বলতে বলতে তার গলার আওয়াজ ভারী হয়ে এলো। তিনি আর কথা বলতে পারলেন না। কুমার বললে, বিনয়বাবু, আপনার মতো বুদ্ধিমান লোকের এত শীঘ্র বিচলিত হওয়ার উচিত নয়। মৃণু যেই নরখাদকদের পাল্লায় পড়েছে এমন কোনো প্রমাণ নেই। আমার বিশ্বাস আমরা তাকে ঠিক খুঁজে বার করতে পারবো। বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তোমার কথাই সত্য হোক। বিমল বললে, বিনয়বাবু, আমরা যখন ময়নামতির মায়াকাননে গিয়ে পড়েছিলাম তখন দেখেছিলাম পৃথিবীর আদিম জন্তুদের বিষয়ে আপনার অনেক পড়াশোনা আছে। আপনি বানর জাতীয় কোনো দানবের কথা বলতে পারেন, আসলে যারা বানরও নয় মানুষও নয়। বিনয়বাবু বললেন, বানরদের মধ্যে দানব বলা যায় গরিলাদের, কিন্তু তারা বড় জাতের বানরই। পণ্ডিতরা বহুকাল ধরে বানর আর মানুষের মাঝামাঝি যে জীবকে অন্বেষণ করেছেন, গরিলারা তা নয়। তবে সম্প্রতি দক্ষিণ আমেরিকায় এক অদ্ভুত জীবের খোঁজ পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকায় টারা নামে একটা নদী আছে। সেই নদীর ধারে গভীর জঙ্গলের মধ্যে দুটো মস্ত বড় বানর জাতীয় জীব হঠাৎ একদল মানুষকে আক্রমণ করে। তাদের একটা মদ্দা আর একটা মাদি। মানুষের দল আক্রান্ত হয়ে গুলি করে মাদিটাকে মেরে ফেলে। মদ্দাটা পালিয়ে যায়। মাদিটা 5 ফুটের চেয়েও বেশি লম্বা, সুতরাং আন্দাজ করা যেতে পারে মদ্দাটা হয়তো মাথায় 6 ফুট উঁচু হবে। আমি মৃত জীবটার ফটো দেখেছি। তাকে কতকটা বানর আর মানুষের মাঝামাঝি জীব বলা চলে। কিন্তু তুমি এসব কথা জানতে চাইছো কেন? তোমার কি সন্দেহ হয়েছে যে এই পায়ের দাগগুলো সেরকম কোনো জীবের? বিমল বললে, সন্দেহ তো অনেক রকমই হচ্ছে, কিন্তু কোনোই হদিশ পাওয়া যাচ্ছে না। এই পায়ের দাগ গরিলার মতো কোনো বানরেরও নয়, মানুষেরও নয়। এ হচ্ছে বানর আর মানুষের চেয়ে ঢের বেশি বড় কোনো জীবের। এরা নরমাংস খায়, কিন্তু বানর জাতীয় কোনো জীবই নরমাংসের ভক্ত নয়। মানুষই বরং অসভ্য অবস্থায় নরমাংস ভক্ষণ করে। কাল আমরা যে অট্টহাসি শুনেছি, বানরের গলা থেকে তেমন অট্টহাসি কেউ কোনোদিন শোনেনি। বানররা বা আর কোনো জানোয়াররাই হাসতে পারে না। হাসি হচ্ছে মানুষেরই নিজস্ব জিনিস। মানুষের মতন পায়ের দাগ
মাথায় লম্বা লম্বা চুল, দীর্ঘতায় 12-14 ফুট কি আরো বেশি, মানুষেরই মতো হাসতে পারে এমন জীবের কথা কে শুনেছে? এমন জীবকে কে দেখেছে তাও আমরা জানি না। কোথায় তাদের ঠিকানা তাই বা কে বলে দেবে? রামহরি বললে, তাদের ঠিকানা হচ্ছে কৈলাসে। আদিকালে তারাই যজ্ঞ পণ্ড করে দিয়েছিল, আর একালে তারাই এসেছে আমাদের মুন্ডুপাত করতে। তারা দেখতে কেমন, কি করে, কি খায়, কোথায় থাকে, এ কথা তোমাদের জানবার দরকার কি বাপু? রামহরির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিনয়বাবুর মাথার উপর দিয়ে প্রকাণ্ড একখানা পাথর ঠিকরে গিয়ে দুম করে মাটিতে পড়ে গড়িয়ে গেল। ব্যাপারটা ভালো করে বুঝতে না বুঝতে আরও 4-5খানা তেমনি বড় বড় পাথর তাদের আশেপাশে মাঝখানে এসে পড়ল। এক একখানা পাথর ওজনে 1 মণ 1.5 মণের কম হবে না। বিমল এক লাফে দাঁড়িয়ে উঠে বললে, পালাও পালাও, ছোট! দৌড় দৌড় দৌড়! প্রত্যেকে ছুটতে লাগলো কাল বৈশাখীর ঝড়ের বেগে। প্রাতর বৃষ্টির তোড় দেখে বাঘাও সমস্ত বীরত্ব উপে গেল। তারও বুঝতে দেরি হলো না, এখন পলায়নই হচ্ছে প্রাণ বাঁচাবার একমাত্র ভালো উপায়। ওরকম প্রকাণ্ড পাথর একখানা মাথায় পড়লে মানুষ তো ছাড়, হাতি গন্ডারকেও কুপকাত হতে হবে। অনেক দূর এসে সবাই আবার দাঁড়ালো। খানিকক্ষণ ধরে হাঁপ ছাড়বার পর কুমার বললে, ও, আজ আর একটু হলেই বউলীলা সাঙ্গ হয়ে গেছিল আর কি। রামহরি বললে, এসব হচ্ছে আমার কথা না শোনার শাস্তি। জানো তো, শাস্ত্রে আছে, ঠিক দুপুরবেলা ভূতে মারে ডেলা। বিমল বিরক্ত হয়ে বললে, তোমার শাস্ত্র নিয়ে তুমি থাকো রামুনি। এই সময় আর তোমার শাস্ত্র আউড়ে আমাদের মাথা গরম করে দিও না। বিনয়বাবু বললেন, আর এখানে দাঁড়ানো নয়, একেবারে বাসায় গিয়ে ওঠা যাক, চলো। চলতে চলতে বিমল বললে, অমন বড় বড় পাথর যারা ছোট ছোট ঢিলে মতো ছুটতে পারে, তাদের আকার আর জোরের কথা ভাবলেও অবাক হতে হয়। কুমার বললে, আর এটাও বেশ বোঝা যাচ্ছে, আমরা ওখানে বসে যখন ওদের কথা নিয়ে আলোচনা করছিলাম, তখন ওরাও লুকিয়ে লুকিয়ে আমাদের সকলকে লক্ষ্য করছিল। বিনয়বাবু বললেন, তাদের শক্তির যে পরিচয়টা পাওয়া গেল, তাতে তো মনে হচ্ছে ইচ্ছে করলেই তারা আমাদের কোড়ে আঙুলে টিপে মেরে ফেলতে পারত। কিন্তু তা না করে তারা লুকিয়ে লুকিয়ে পাথর ছুঁড়ে আমাদের মারতে এলো কেন? বিমল বললে, এও একটা ভাববার কথা বটে। হয়তো তারা আত্মপ্রকাশ করতে রাজি নয়, হয়তো দিনের আলো তাদের পছন্দ করে না, হয়তো পাথর ছোড়াটা তাদের খেয়াল। কুমার বললে, কিন্তু বিমল, এই রহস্যের একটা কিনারা না করে আমরা ছাড়ব না। রীতিমতো প্রস্তুত হয়ে আবার আমাদের ফিরে আসতে হবে। রামহরি চোখ কপালে তুলে বললে, এই ভূতের আড্ডায়? বিমল ক্রুদ্ধ স্বরে বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভূতের আড্ডায়। জানো না আমরা কেন এখানে এসেছি? জানো না বিনয়বাবু কেন আমাদের সাহায্য চেয়েছেন? রামহরি মুখ কাচুমাচু করে বললে, না না খোকা বাবু, আমাকে মাফ করো। ভূতের ভয় সে কথা আমি একদম ভুলে গেছিলাম। এমনি সব কথা কইতে কইতে সকলে রঙ্গিট রোড দিয়ে ভুটিয়া বস্তির কাছে এসে পড়ল। সেখানে এসে দেখলে মহা গণ্ডগোল। 4-5 জন স্ত্রীলোক চিৎকার করে কাঁদছে, আর তাদেরই ঘিরে দাঁড়িয়ে ভুটিয়া, লিম্বু ও ল্যাপচা জাতের অনেকগুলো পাহাড়ি লোক উত্তেজিতভাবে গোলমাল করছে। তাদেরই ভেতর থেকে একজন মাতব্বর গোছের বুড়ো ভুটিয়াকে বেছে নিয়ে বিমল জিজ্ঞাসা করলে, এখানে এত শোরগোলের কারণ কি? বুড়ো ভুটিয়াটা বিশৃঙ্খলভাবে যেসব কথা বললে সেগুলো সাজিয়ে গুছিয়ে নিলে এরকম দাঁড়ায়, আজ কিছুকাল ধরে এখানে ভৌতিক উপদ্রব শুরু হয়েছে। বৌদ্ধ গুম্পায় অনেক পূজা মানত করেও উপদ্রব কমেনি। প্রথম প্রথম উপদ্রব বিশেষ গুরুতর হয়নি। পাহাড়ে পাহাড়ে যখন রাতের আঁধার নেমে আসতো, মানুষরা যখন বিছানায় গিয়ে আশ্রয় নিত, তখন আশপাশের জঙ্গলের ভেতর থেকে
যেন কাদের চেঁচামেচি শোনা যেত। তারপর নিশীথ রাতে মাঝে মাঝে বস্তির লোকেদের ঘুমের ব্যাঘাত হতে লাগলো। ঘুম ভাঙলেই তারা শুনতে পায় বস্তির ভেতর দিয়ে যেন দুম দুম করে পা ফেলে মত্ত মাতঙ্গের দল আনাগোনা করছে। তাদের পায়ের দাপে পাহাড়ের বুক যেন থরথর করে কাঁপতে থাকে। সে শব্দ শুনেই সকলের বুকের রক্ত জল হয়ে যায়। মায়ের কোলে ছেলেমেয়েরা কুকিয়ে ওঠে, পাছে বাইরে তারা সে কান্না শুনতে পায়। সেই ভয়ে মায়েরা ছেলে মেয়ের মুখ প্রাণপণে চেপে ধরে আড়ষ্ট হয়ে থাকে। খুব সাহসী পুরুষদেরও এমন সাহস হয় না যে দরজাটা একটু খুলে ফাঁক দিয়ে উকি মেরে দেখে বাইরে কাদের আগমন হয়েছে। তারপর বস্তির ভেতর থেকে পরপর দুজন লোক অদৃশ্য হলো। তারা দুজনেই দুটো বিলিতি হোটেলে কাজ করত। বাসায় আসতে তাদের রাত হতো। তারা যে কোথায় গেল কেউ তা জানে না। তারপর এক চৌকিদার রাতে এক ভয়ানক ব্যাপার দেখলে। একতলা ছাদ সমান উঁচু মস্ত বড় একটা ছায়া মূর্তি বস্তির একটা পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে চৌকিদারের বুকের পাটা ছিল কুম। ছায়া মূর্তিটাকে দেখেও সে ভাবলে বোধহয় তার চোখের ভ্রম। ভালো করে দেখবার জন্য সে দুপা এগিয়ে গেল। অমনি ছায়ামূর্তিটা তাকে লক্ষ্য করে প্রকাণ্ড একখানা পাথর ছুঁড়ে মারলে। ভাগ্যক্রমে পাথরখানা তার গায়ে লাগলো না। চৌকিদার তখনই যত জোরে ছোটা উচিত তত জোরেই ছুটে পালিয়ে প্রাণ বাঁচালে। পরদিনই সে চৌকিদারি কাজে ছেড়ে দিলে। এইসব কাণ্ড কারখানার কথা শুনে এক সাহেব কৌতূহলী হয়ে বস্তির ভেতরে রাত কাটাতে এলো। রাতে কি ঘটলো কেউ তা জানে না। সকালে দেখা গেল বস্তির পথে সাহেবের টুপি আর হাতের বন্দুক পড়ে রয়েছে, কিন্তু সাহেবের চিহ্ন মাত্র নেই। পরশু আর একজন মুটিয়া বাসায় ফিরে আসেনি, কিন্তু যাদের বাড়িতে সে কাজ করতো তারা বলেছে রাতে সে বাসার দিকেই এসেছে। এখন পর্যন্ত তার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। তাই তার মা বোন বউ কাঁদছে। পুলিশের লোকেরা রোজ আসে। দিনের বেলায় তারা বুদ্ধিমানের মতো অনেক পরামর্শ করে, অনেক উপদেশ দেয়, আর রাতে পাহারা দিতেও নাকি কসুর করে না। কিন্তু তারা পাহারা দেয় বোধহয় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে। কারণ এখনো গভীর রাতে প্রায় বস্তির পথে মত্ত হস্তির মতো কাদের ভারী ভারী পায়ের শব্দ শোনা যায়। রাতে এই দেবতা না অপদেবতাদের অনুগ্রহ, আর দিনের বেলায় পুলিশের জাঁকজমক খানা তাল্লাশ। বাবু সাহেব, আমরা ব্যতিব্যস্ত হয়ে উঠেছি। বস্তি ছেড়ে দলে দলে লোক পালিয়ে যাচ্ছে। বিমল ও কুমার বাসায় বসে বসে মাঝে মাঝে স্যান্ডউইচে কামড় ও মাঝে মাঝে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিল। দুজনেরই মন খারাপ, কারোর মুখেই কোনো কথা নেই। বিনয়বাবুও বাসায় নেই। সুরেনবাবু এখানকার একজন বিখ্যাত লোক, বহু কাল থেকে দার্জিলিংয়েই স্থায়ী। এখানে এসে তার সঙ্গে বিনয়বাবুর অল্প স্বল্প আলাপ পরিচয় হয়েছিল। সুরেনবাবু আজ হঠাৎ কী কারণে বিনয়বাবুকে ডেকে পাঠিয়েছেন। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে কুমার বললে, বিনয়বাবুর ফিরতে তো বড় বেশি দেরি হচ্ছে। বিমল বললে, এত দেরি হওয়ার তো কথা নয়। তাকে নিয়ে সুরেনবাবুর এমন কি দরকার? কুমার বললে, এদিকে আমাদের বেরোবার সময় হয়ে গেল। বন্দুকগুলো সাফ করা হয়েছে কিনা দেখে আসি। বিমল বললে, কেবল বন্দুক নয় কুমার, প্রত্যেকের ব্যাগে কিছু খাবার, ছোড়া ছুরি, ইলেকট্রিক টর্চ, খানিকটা পাকানো দড়ি। অর্থাৎ হঠাৎ কোনো বিপজ্জনক দেশে যেতে হলে আমরা যেসব জিনিস নিয়ে যাই তার কিছুই ভুললে কিন্তু চলবে না। কুমার বললে, আমরা তো দূরে কোথাও যাচ্ছি না, তবে মিচমিচি এমন মোট বই লাভ কি? বিমল বললে, কুমার, তুমিও বোকার মতন কথা কইতে শুরু করলে। মঙ্গল গ্রহে যাবার 1 মিনিট আগেও কি আমরা ঘুণাক্ষেরও টের পেয়েছিলাম কোথায় কোথায় যেতে হবে? প্রতি মুহূর্তে যাদের মৃত্যুর সঙ্গে খেলা করতে হয় তাদের কি অসাবধানতার নিশ্চিন্ত আনন্দ ভোগ করবার কোনো সময় আছে? কুমার কোনো জবাব দিতে পারলে না, লজ্জিত হয়ে চলে গেল। এমন সময় বিনয়বাবু ঘরের ভেতরে প্রবেশ করলেন।
তার মুখ দেখেই বোঝা যায় তিনি অত্যন্ত উত্তেজিত হয়েছেন। বিমল কিছু বললে না। বিনয়বাবু কি বলেন তা শুনবার জন্য তার মুখের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল। বিনয়বাবু প্রথমটা কিছুই বললেন না, ব্যস্ত সমস্ত হয়ে ঘরের চারিদিকে খানিকটা ঘুরে বেড়ালেন। তারপর বিমলের সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, বিমল, বিমল, সুরেনবাবুর কাছে কি যা শুনলুম তা ভয়ানক, অতি ভয়ানক। বিমল বললে, আপনি কি শুনেছেন? বিনয়বাবু বললেন, মৃণুর জন্য আর আমাদের খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। তার মানে? মৃণুকে আর খুঁজে পাওয়া যাবে না। কেন? সুরেনবাবু বললেন যে 25 বছর আগে দার্জিলিংয়ে আর একবার একটি মেয়ে চুরি হয়েছিল, সে মেম। সে সময়ও এখানে নাকি মানুষ চুরির এরকম হাঙ্গামা হয়। সেই মেয়ের সঙ্গে নাকি 20-25 জন পুরুষেরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনি কি মনে করেন তার সঙ্গে এই ব্যাপারে কোনো সম্পর্ক আছে? আমার তো তাই বিশ্বাস। এসব কথা বলবার পর সুরেনবাবু এই লেখাটুকু দিলেন। পুরনো ইংরেজি কাগজ ইন্ডিয়ান ডেলি নিউজ থেকে এটি তিনি কেটে রেখেছিলেন। বিনয়বাবুর হাত থেকে কাগজখানি নিয়ে বিমল যা পড়লে তার সারমর্ম এই: হিমালয়ে এক অজ্ঞাত রহস্যময় জীবের কথা শোনা যাচ্ছে। প্রথম এভারেস্ট অভিযানে যারা গিয়েছেন তারাও ফিরে এসে এদের কথা বলেছেন। তারা স্বচক্ষে এদের দেখেননি বটে, কিন্তু হিমালয়ের বরফের গায়ে এদের আশ্চর্য পায়ের দাগ দেখে এসেছেন। সেসব পায়ের দাগ দেখতে মানুষের পদচিহ্নের মতন বটে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মানুষেরও পায়ের দাগ তেমন মস্ত হয় না। স্থানীয় লোকেরা বলে হিমালয়ের কোনো অজানা বিজন স্থানে বিচিত্র ও অমানুষিক সব দানব বাস করে। কখনো কখনো তারা রাতে গ্রামের আনাচে কানাচে এসে বড় বড় পাথর ছোড়ে। গভীর রাতে কখনো কখনো তাদের গলার আওয়াজও শোনা যায়। তারা মানুষের সামনে বড় একটা আসে না, এবং মানুষেরাও তাদের সামনে যেতে নারাজ, কারণ সবাই তাদের জমের চেয়েও ভয় করে। তাদের কথা তুললেই হিমালয়ের গ্রামবাসীরা মহা আতঙ্কে শিউরে ওঠে। বিমল বললে, কাগজে যাদের কথা বেরিয়েছিল কাল আমরাও বোধহয় তাদেরই কোনো কোনো জাত ভাইয়ের খোঁজ পেয়েছি। বিনয়বাবু বললেন, বোধহয় কেন বিমল, নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই তাদেরই কীর্তি দেখে এসেছি। মানুষের পায়ের দাগের মতন দেখতে, অথচ তা অমানসিক। আর অমানসিক সেই মাথার চুল, আর অমানসিক সেই অট্টহাসি। এদেরও অভ্যেস বড় বড় পাথর ছোড়া। কে এরা, কে এরা? বলতে বলতে বিমল উঠে দাঁড়িয়ে হাঁক দিলে, কুমার, রামহরি, বাঘা। কুমার ও রামহরি তখনই ঘরের ভেতর এসে দাঁড়ালো। তাদের পেছনে পেছনে বাঘা। পশু বাঘা, কিন্তু বুদ্ধিমান। সে কুকুর হলে কি হয়, তারও মুখে যেন আজ মানুষের মুখের ভাব ফুটে উঠেছে। তাকে দেখলেই মনে হয় বিমলের ডাক শুনে সে যেন বুঝতে পেরেছে আজ তাকে বিশেষ কোনো দরকারি কাজ করতে হবে। সোজা বিমলের পায়ের কাছে এসে বাঘা বুক ফুলিয়ে এবং লেজ তুলে দাঁড়ালো। আদর করে বাঘার মাথা চাপড়াতে চাপড়াতে বিমল বললে, কুমার, আমাদের জিনিসপত্র সব তৈরি? কুমার বললে, হ্যাঁ বিমল। আর একটু পরেই সন্ধে হবে, কিন্তু তার আগেই আমি ভুটিয়া বস্তিতে গিয়ে হাজির হতে চাই। আজ সারা রাত সেইখানে আমরা পাহারা দেব। ভুটিয়া বস্তির প্রায় দক্ষিণ পূর্ব যেদিক দিয়ে প্যান্ডাম টি এস্টেটে যাওয়া যায়, সেইখানে এসে বিমল বললে, আজ সকালে এখানেই ভুটিয়াদের কান্নাকাটি শুনে গেছি। আজ এখানেই পাহারা দিয়ে দেখা যাক কি হয়। কিন্তু সকালে এক জায়গায় জড়সড়ো হয়ে বসে থাকলে চলবে না। আমরা প্রত্যেককেই প্রত্যেকের কাছ থেকে খানিক খানিক তফাতে গিয়ে বসে পাহারা দেব। তাহলে অনেকখানি জায়গায় আমাদের চোখের ভেতরে থাকবে। আজ সারা রাত ঘুমের কথা কেউ যেন ভেবো না। দরকার হলেই বন্দুক ছুটবে। রামহরি, বাঘাকে তুমি আমার কাছে দিয়ে যাও।
সন্ধে গেল তার আবু ছায়া নিয়ে, রাত্রি এলো তার নিরেট অন্ধকার নিয়ে। অন্য সময় হলে কাছে ওই ভুটিয়া বস্তি থেকে হয়তো এখন অনেক রকম শব্দ বা গান বাজনার ধ্বনি শোনা যেত, কিন্তু আজ সমস্ত পল্লী যেন গোরস্থানের মতো নিস্তব্ধ, যেন ওখানে কোনো জীবই বাস করে না। শ্মশানে তবু মরার চিতা জ্বলে, কিন্তু ওখানে আজ একটিমাত্র আলোকবিন্দুও দেখা যাচ্ছে না। যেন ওখানে আজ কোনো কালো নিষ্ঠুর অভিশাপ অন্ধকারের সঙ্গে সর্বাঙ্গ মিশিয়ে দিয়ে নীরবে কোনো অজানা ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে মারাত্মক খেলা করছে। বিমলের মনে হতে লাগলো, এই অন্ধকারে পাহারা দিয়ে কোনোই লাভ নেই। যদি এরই ভেতর দিয়ে কোনো ভীষণ মূর্তি নিঃশব্দে পা ফেলে চলে যায়, তবে কোনো মানুষের চক্ষুই তা দেখতে পাবে না। নিশুতি রাতের বুক যেন ধুকবুক করছে, বরফ মাখা কনকনে হাওয়া যেন মৃতদেহের মতো ঠান্ডা। দূর থেকে ভুটিয়াদের বৌদ্ধ মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা গেল। এই পবিত্র ঘণ্টা বাজে দুষ্টু প্রেতাত্মাদের তাড়াবার জন্যে। কিন্তু পাহাড়ে রাতে প্রেতাত্মারা ঘণ্টাধ্বনি শুনলে সত্যি কি পালিয়ে যায়? তবে আচম্বিতে ওখানে অমন অপার্থিব ধ্বনি জাগছে কেন? না, এ হচ্ছে গাছের পাতায় বাতাসের আর্তনাদ। রাত্রির আত্মা কি কাঁদছে? রাত্রির প্রাণ কি ছটফট করছে? রাত্রি কি আত্মহত্যা করতে চাইছে? এমনি সব অসম্ভব পাগলামি নিয়ে বিমলের মন যখন ব্যস্ত হয়ে আছে, তখন অকস্মাৎ বাঘা ধর্মড়িয়ে দাঁড়িয়ে রেগে গর্জন করতে লাগলো। বিমলও তৎক্ষণাৎ চাঙ্গা হয়ে উঠল। চারিদিকে তীব্র ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলে, কিন্তু চোখে কিছু দেখতে পেলে না। চতুর্দিকে যে অন্ধকার, সেই অন্ধকারই। বাঘার গলায় হাত রেখে সে বললে, কি রে বাঘা, চেঁচালি কেন? আমার মতন তুইও কি দুঃস্বপ্ন দেখছিস? বিমলের মুখের কথা ফুরোতে না ফুরোতেই সেই স্তব্ধ রাত্রির বক্ষ বিদীর্ণ করে কে অতি যন্ত্রণায় চেঁচিয়ে উঠল, বিমল, কুমার, রক্ষা করো, রক্ষা করো! বিমলের বুক স্তম্ভিত হয়ে গেল। এ যে বিনয়বাবুর কণ্ঠস্বর, বিনয়বাবুর গলার আওয়াজ। কি ভয়ানক বিপদে পড়ে এত যন্ত্রণায় তিনি চেঁচিয়ে উঠলেন। কিন্তু কালো রাত আবার স্তব্ধ হয়ে পড়ল। বিনয়বাবু আর চিৎকার করলেন না। লুকোনো জায়গা থেকে বিমল এক লাফে বেরিয়ে এলো। বাঘা তার আগেই দৌড়ে বেগিয়ে এসছে। অন্যদিক থেকে দ্রুত পায়ের শব্দ শুনে বিমল বুঝলে কুমার আর রামহরিও ছুটে আসছে। কিন্তু কোন দিকে যেতে হবে? এই ঘুটঘুটে অন্ধকারে কোলের মানুষ চেনা যায় না। বিপদের আবির্ভাব হয়েছে যে ঠিক কোন জায়গায়, তা স্থির করা এখন অসম্ভব বললেই চলে। বিমল তখন বাঘার পশু শক্তির উপরে নির্ভর করে দাঁড়িয়ে রইল। সে বুঝলে পশু বাঘার যে শক্তি আছে মানুষের তা নেই। পশুর চোখ অন্ধকারে মানুষের চেয়ে তীক্ষ্ণ তো বটেই, তার উপরে ঘ্রাণ শক্তি তাকে ঠিক পথেই চালনা করে। রামহরি বিজলি মশাল জ্বালতেই বিমল বাধা দিয়ে বললে, না না, এখন আলো জ্বেলো না। শত্রু কোন দিকে তা জানি না। এখন আলো জ্বাললে আমরা ধরা পড়ে মরব। তীব্র দৃষ্টিতে অন্ধকারে রহস্যের ভেতরে তাকিয়ে তারা তিনজনে অত্যন্ত সজাগ হয়ে অপেক্ষা করতে লাগলো। তাদের কাছে এখন প্রত্যেক সেকেন্ড যেন এক এক ঘন্টার মতো দীর্ঘ বলে মনে হচ্ছে। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট খানেক পরেই হঠাৎ বাঘার ঘন ঘন গর্জনে নীরব কালো রাতের ঘুম আবার ভেঙে গেল। বিমল উত্তেজিত স্বরে বললে, বাঘা খোঁজ পেয়েছে। ওইদিকে, ওইদিকে! রামহরি, টর্চ জেলে আগে আগে চলো। কুমার, আমার সঙ্গে এসো। রামহরির পেছনে পেছনে বিমল ও কুমার বন্দুক বাগিয়ে ধরে দ্রুত পদে এগিয়ে চলল। একটা ঝোপের সামনে দাঁড়িয়ে বাঘা ক্রমাগত চিৎকার করছে। সেখানে উপস্থিত হয়ে দেখা গেল ঝোপের পাশেই একটা বন্দুক পড়ে রয়েছে। কুমার বললে, বিনয়বাবুর বন্দুক? কিন্তু বিনয়বাবু কোথায়? রামহরি তাড়াতাড়ি আলো নিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকলো এবং পর মুহূর্তেই আকুল স্বরে চেঁচিয়ে উঠল, ভূত! খোকা বাবু! আচম্বিতে এই অপ্রত্যাশিত চিৎকার বিমল ও কুমারকে যেন আচ্ছন্ন করে দিল। কিন্তু তারপরে নিজেদের সামনে নিয়ে বিজলি মশাল জেলে
তারাও এক এক ল্যাপে জঙ্গলের ভেতরে গিয়ে পড়ল। দুই হাতে মুখ চেপে রামহরি মাটির ওপরে হাঁটু গেড়ে বসে আছে। বাঘা ছুটে জঙ্গলে আরো ভেতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু কুমার টপ করে তার গলার বকলস চেপে ধরলে। বাঘা তবু বশ মানলে না, ছাড়ান পাবার জন্য পাগলের মতো ধস্তাধস্তি করতে লাগলো। বিমল চারিদিকে তাকিয়ে দেখলে, কিন্তু বিনয়বাবুর কোনো চিহ্ন বা ভয় পাওয়ার মতো অন্য কিছুই তার নজরে ঠেকল না। কুমার বললে, রামহরি, কি হয়েছে তোমার? কি দেখেছো তুমি? রামহরি ফেলফেলে চোখে বোবার মতো একবার কুমারের মুখের পানে চাইলে এবং তারপরে জঙ্গলের একদিকে আঙুল তুলে দেখালে। তখনও সে ঠকঠক করে কাঁপছিল। বিমল বললে, অবন ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো কেন? ওখানে কি আছে? রামহরি কালী বললে, ভূত। ভূত? তোমার ভূতের নিকুচি করেছে? দাঁড়াও, আমি দেখে আসছি। এই বলে বিমল সেদিকে অগ্রসর হওয়ার উপক্রম করলে। রামহরি তাড়াতাড়ি বলে উঠল, না না খোকাবাবু, তোমার পায়ে পড়ি, তুমি ওদিকে যেও না। কেন? ওদিকে কি আছে? ভূত, রাক্ষস, দৈত্য কি দানব, যাকে দেখেছি সে যে কে আমি জানি না, কিন্তু সে মানুষ নয় খোকাবাবু, মানুষ নয়। বিমল খুব বিরক্ত হয়ে বললে, আর তোমার পাগলামি ভালো লাগে না রামহরি। হয় যা দেখেছো স্পষ্ট করে বলো, নয় এখান থেকে বিদায় হও। রামহরি বললে, সত্যি বলছি খোকাবাবু, আমার কথা বিশ্বাস করো। যেই আমি জঙ্গলের ভেতরে এলুম, অমনি দেখলুম জয় ঢাকের চেয়েও একখানা ভয়ানক মুখ সাত করে ঝোপের আড়ালে সরে গেল। খালি মুখ? হ্যাঁ, খালি মুখ, তার আর কিছুই আমি দেখতে পাইনি। ঝাঁকড়া ঝাঁকড়া চুল আর আমার এই হাতের চেটোর মতো বড় বড় আগুন ভরা চোখ। বাপরে, ভাবতেও আমার দম বন্ধ হয়ে আসছে। কুমার বললে, কিন্তু সে মুখের কথা এখন থাক। বিমল, বিনয়বাবু কোথায় গেলেন? আমিও সে কথাই ভাবছি। তার চিৎকার আমরা সকলেই শুনেছি, তার বন্দুকটাও এখানে পড়ে রয়েছে, কিন্তু তিনি গেলেন কোথায়? হঠাৎ খানিক তফাতে জঙ্গলের মধ্যে এক অদ্ভুত শব্দ উঠল, যেন বিরাট একটা রেল ইঞ্জিনের মতন অসম্ভব দেহ জঙ্গলের গাছপালা ভাঙতে ভাঙতে বেগিয়ে এগিয়ে চলেছে। সঙ্গে সঙ্গে বাঘার ঘেউ এবং রামমণির আর্তনাদ, ওই শোনো খোকাবাবু, ওই শোনো। গাছপালার মর্মানীয় ও ভারী ভারী পায়ের ধুপধুপনি শব্দে ক্রমে দূরে চলে যেতে লাগলো। বিমল বললে, এখানে যে ছিল সে চলে গেল। কুমার বললে, কিন্তু বিনয়বাবুর কোনো সন্ধানই তো পাওয়া গেল না। কুমারের কথা শেষ হতে না হতেই অনেক দূর থেকে শোনা গেল, বিমল, কুমার, কুমার, রক্ষা করো বিমল, বি। হঠাৎ আর্তনাদটা আবার থেমে গেল। কুমার বললে, বিমল, বিমল, ওই তো বিনয়বাবুর গলা। বিমল বললে, কুমার, বিনয়বাবু নিশ্চয়ই দানবের হাতে বন্দী হয়েছেন। তারা নিশ্চয়ই তাকে ধরে নিয়ে যাচ্ছে। এখন কি হবে বিমল? আমরা কি করব? আমরা আমরা শত্রুর পেছনে পেছনে যাব, বিনয়বাবুকে উদ্ধার করব। কিন্তু কোন দিকে যাব? পৃথিবীতে এক ফোঁটা আলো নেই, আকাশ যেন অন্ধকার বৃষ্টি করছে। কে আমাদের পথ দেখাবে? বাঘা, শত্রুর পায়ের গন্ধ সে ঠিক চিনতে পারবে। বাঘা যে শিক্ষিত কুকুর। তুমি ওর গলার শিকল বেঁধে ওকে আগে আগে যেতে দাও, আমরা ওর পেছনে থাকবো। রামহরি, তুমি কি আমাদের সঙ্গে আসবে না বাসায় ফিরে যাবে? রামহরি বললে, তোমরা যেখানে থাকবে সেই তো আমার বাসা। তোমাদের সঙ্গে ভূতের বাড়ি কেন, জমের বাড়ি যেত আমি নারাজ নই। হ্যাঁ রামহরি, হয়তো আজ আমরা জমের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। মন্দ কি? বিমলের কথা মিথ্যে নয়। বাঘার নাকি অন্ধকারে তাদের চোখের কাজ করলে। বাঘা কোনো দিকে ফিরে তাকালে না, মাটির ওপরে নাক রেখে সে বেগে অগ্রসর হতে লাগলো। কুমার তার গলার শিকলটা না ধরে রাখলে এতক্ষণে সে হয়তো আরও বেগে তীরের মতো ছুটে নাগালের বাইরে কোথায় চলে যেত। তিনজনে বাঘার পেছনে পেছনে অতি কষ্টে পথ চলতে লাগলো। কুমার বললে,
বনের ভিতরে রামহরি যাকে দেখেছে তার বর্ণনা শুনে মনে হলো সে এক সাংঘাতিক জীব। রামহরি শিউরে উঠে বললে, তার কথা আর মনে করিয়ে দিও না বাবু, তাহলে হয়তো আমি ভিড়মি খাবো। উহ, মুখখানা মানুষের মতো দেখতে বটে, কিন্তু হাতির মুখের চেয়েও বড়। অমন ভয়ানক যার মুখ, আমাদের দেখেও সে আক্রমণ করলে না কেন? বিমল বললে, হয়তো আমাদের হাতের ইলেকট্রিক টর্চ দেখে সে ভড়কে গেছে। আশ্চর্য নয়, মোটরের হেডলাইট দেখে অনেক সময় বাঘ ভাল্লুকও হতভম্ব হয়ে যায়। আবার তারা নীরবে অগ্রসর হতে লাগলো। এইভাবে ঘন্টা তিনেক দ্রুত পদে এগিয়ে তারা যে কোথায়, কোন দিকে, কত দূর এসে পড়ল কেউ তা বুঝতে পারলে না। এবং এইভাবে আরও বেশিক্ষণ বাঘার সঙ্গে চলা যে তাদের পক্ষে অসম্ভব, এটুকু বুঝতেও তাদের বাকি রইল না। এরই মধ্যে বারবার হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে তাদের সর্বাঙ্গ থেতে হয়ে গেছে। গায়ে কত জায়গায় কত কাটা বিঁধেছে, ছিঁড়ে ফালা হয়ে গিয়ে জামা কাপড়ের আর পদার্থ নেই। তাদের ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ছে, দম বুঝি আর থাকে না। এইবারে তারা একটা বড় জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। সকলে হাঁপাতে হাঁপাতে কোনো গতিকে আরও কিছু দূর অগ্রসর হলো। তারপর রামহরি বললে, খোকা বাবু, আমি তো তোমাদের মতো জোয়ান ছোকরা নই, আমাকে একটু হাফ চাটতে দাও। বিমল বললে, রামহরি, কেবল তোমারই নয়, আমারও বিশ্রাম দরকার হয়েছে। আমিও এই বসে পড়লাম। কুমারের অবস্থাও ভালো নয়, সেও অবশ্যই ধূপ করে বসে পড়ল। কিন্তু বাহাদুর বটে বাঘা, যদিও দারুণ পরিশ্রমে তার জিভ মুখের বাইরে বেরিয়ে পড়ে লক লক করে ঝুলছে, তবু এখনো তার এগিয়ে যাওয়ার উৎসাহ একটুও কমেনি। কুমার চিত হয়ে শুয়ে আকাশের দিকে মুখ তুলে বললে, মনে হচ্ছে আজকের এই অন্ধকারের অন্ধতা কখনো দূর হবে না, আজকের এই অনন্ত রাতের বিভীষিকা কখনো শেষও হবে না। রামহরি বললে, একটা জানোয়ারের ভরসায় এই যে আমরা খ্যাপার মতো এগিয়ে চলেছি, এটা কি ঠিক হচ্ছে খোকাবাবু? বিমল বললে, সময় সময় জানোয়ারের বুদ্ধি মানুষের চেয়ে বড় হয় রামহরি। ভগবান মানুষকে বঞ্চিত করে এমন কোনো কোনো শক্তি পশুকে দিয়েছেন যা পেলে মানুষের অনেক উপকারী হতো। আচম্বিতে সেই বোবা অন্ধকার, কালো রাত্রি এবং স্তব্ধ অরণ্য যেন ভীষণভাবে জ্যান্ত হয়ে উঠল। ও কি খোকাবাবু, ও কি? বলতে বলতে রামহরি আতঙ্কে দাঁড়িয়ে উঠল। বাঘা চেঁচিয়ে এবং চমকে চমকে উঠে শিকল ছিঁড়ে ফেলে আর কি। বিমল ও কুমার শুনতে লাগলো তাদের সামনে, পেছনে, ডান পাশে, বাঁ পাশে, কাছে, দূরে, চারিদিক থেকে যেন 40-50খানা বড় বড় স্টিমার কান ফাটিয়ে প্রাণ দমিয়ে ক্রমাগত কু দিচ্ছে। যেন বনবাসী অন্ধকারের চিৎকার, যেন সদ্য জাগ্রত অরণ্যের হুঙ্কার, যেন বিশ্বব্যাপী ভূত প্রেতের গর্জন। এই চিৎকার কোনো যন্ত্রের চিৎকার নয়, এই ভয়াবহ চিৎকারগুলো বেরিয়ে আসছে অজানা ও অদৃশ্য সব অতিকায় জীবের কণ্ঠ থেকেই। 200-250 সিংহ একসঙ্গে গর্জন করলেও তা এতটা ভয়ঙ্কর বলে মনে হতো না। প্রথমটা সকলে কি করবে ভেবে না পেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চারিদিক থেকেই সেই বিকট চিৎকার উঠছে, কাজেই কোনো দিকেই পালাবার উপায় নেই। কুমারের মনে হলো তাদের দিকে ক্রুদ্ধ অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করতে করতে দৈত্য দানবের মতো কারা যেন চেঁচাতে চেঁচাতে পায়ে পায়ে এগিয়ে আসছে, এগিয়ে আসছে, ক্রমেই এগিয়ে আসছে। তাদের কবল থেকে মুক্তি লাভের আর কোনো উপায় নেই। হঠাৎ বিমল বলে উঠল, কুমার, উঠে দাঁড়াও, হাত পা গুটিয়ে চুপ করে থাকবার সময় এটা নয়। বন্দুক ছোড়ো, যা থাকে কপালে। বিমল ও কুমার লক্ষ্যহীনভাবেই অন্ধকারের ভেতরে গুলির পর গুলি চালাতে লাগলো। তাদের দেখা দেখি রামহরিও সব ভয় বলে বন্দুক ছুটতে কসুর করলে না। শত্রুদের বিকট চিৎকারের সঙ্গে 3-3টে বন্দুকের গর্জন মিলে চারিদিকটা যেন শব্দময় নরক করে তুললে। কাজেই বন্দুকের গুলিতে আহত হয়ে কেউ আর্তনাদ করলে কিনা সেটা কিছুই বোঝা গেল না। কিন্তু 2-1 মিনিটের মধ্যেই সমস্ত গোলমাল একেবারে থেমে গেল।
অন্ধকারের ভেতরে আরও কয়েকটা গুলি চালিয়ে বিমল বললে, আমাদের ভয় দেখাতে এসে হতভাগারা এবারে নিজেরাই ভয় পালিয়েছে। বন্দুকের এমনই মহিমা। কুমার বললে, মিছেই তারা ভয় পেয়ে পালিয়েছে। লোকে যা বলে তাদের চেহারা যদি সেরকমই হয়, তাহলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। তারা দল বেঁধে আক্রমণ করলে আমাদের বন্দুক কিছুই করতে পারত না। বিমল বললে, পূর্ব দিকে একটু একটু করে আলো ফুটছে। ভোর হতে আর দেরি নেই। সকাল পর্যন্ত বিশ্রাম করে তারপর আবার যাত্রা শুরু করা যাবে। কুমার বললে, বিমল, শুনতে পাচ্ছ? কাছেই কোথাও জলের শব্দ হচ্ছে। বোধহয় আমরা রঙ্গু নদীর তীরে এসে পড়েছি। এখন সেসব ভাবনা ভুলে ঘন্টাখানেকের জন্য চোখ মুদে নাও। বাঘা ঠিক পাহারা দেবে। সকালের আলোয় সকলের ঘুম ভেঙে গেল। বিমল উঠে বসে চেয়ে দেখলে তার চারিদিকে শাল ও দেবদারু এবং আরও অনেক রকম গাছের ভিড়। নীল আকাশ দিয়ে সোনার জলের মতো সূর্যের আলো ঝরে পড়ছে। মিষ্টি বাতাসে পাখনা কাঁপিয়ে প্রজাপতিরা আনাগোনা করছে রং বেরঙের ফুলের টুকরোর মতো। দার্জিলিংয়ের চেয়ে এখানকার হাওয়া অনেকটা গরম। কালকের নিবিড় অন্ধকারে যে স্থানটা অত্যন্ত ভীষণ বলে মনে হচ্ছিল, আজকের ভোরের আলো তাকে যেন পরম শান্তিপূর্ণ করে তুলেছে। বিমল ও কুমার তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিক পরীক্ষা করতে করতে এগিয়ে গেল। স্থানে স্থানে লতা পাতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যেন তাদের ওপর দিয়ে খুব ভারী কোনো জীব চলে গিয়েছে। এক এক জায়গায় অনেকখানি পুরু রক্ত জমাট বেঁধে আছে। কুমার বললে, বিমল, আমাদের বন্দুক ছোড়া তাহলে একেবারে ব্যর্থ হয়নি। দেখো দেখো, এখানে রক্ত মাখা সেই রকম মস্ত মস্ত পায়ের দাগও রয়েছে যে। দাগগুলো সামনের জঙ্গলের ভেতরে চলে গিয়েছে। আচম্বিতে পেছন থেকে শোনা গেল বাঘার বিষম চিৎকার। কুমার বললে, বাঘা তো নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছিল। আমি তাকে একটা গাছের গোড়ায় বেঁধে এসেছি। হঠাৎ কী দেখে সে চেঁচালে। দুজনে দ্রুত পদে ফিরে এসে দেখলে বাঘা ক্রমাগত চিৎকার করছে এবং সেগুলি বাঁধা অবস্থায় মাঝে মাঝে পেছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠছে। বিমল বললে, রামহরিও তো এখানে শুয়েছিল। রামহরি কোথায় গেল? রামহরি, রামহরি, রামহরি! কিন্তু রামহরির কোনো সাড়া পাওয়া গেল না। কুমার ভয়ার্ত কণ্ঠে বললে, তবে কি তারা রামহরিকেও চুরি করে নিয়ে গেল? বিমল বললে, কুমার, বাঘাকে এগিয়ে দাও। শত্রু কোন দিকে গেছে বাঘা তা জানে। কুমার ও বিমলের আগে আগে বাঘা আবার এগিয়ে চলল, মাটির ওপরে নাক রেখে। কুমার বললে, বিমল, যে শত্রুদের পাল্লে আমরা পড়েছি তাদের তুমি মানুষের চেয়ে তুচ্ছ মনে করো না। দেখো, এরা প্রায় আমাদের সম্মুখ থেকেই উপরি উপরি বিনয়বাবু ও রামহরিকে ধরে নিয়ে গেল, অথচ আমরা কিচ্ছু জানতে পারলাম না। আমরা কি করছি না করছি সমস্তই ওরা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে, অথচ আমরা তাদের খোঁজে ঘুরে বেড়াচ্ছি অসহায় অন্ধের মতো। এইবার আমাদের পালা বিমল, এবারে আমাদের পালা। দাঁতে দাঁত চেপে বিমল বললে, দেখা যাক। তারা একটা ছোট্ট নদীর ধারে এসে পড়ল। শিশুর মতো নাচতে নাচতে পাহাড়ের ঢালু গা বয়ে স্বচ্ছ জলের ধারা তরতর করে বয়ে যাচ্ছে। নদীর ধারে এসে বাঘা থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর ব্যস্তভাবে ঘেউ ঘেউ করতে লাগলো, যেন সে বলতে চায়, শত্রুর পায়ের গন্ধ জলে ডুবে গেছে। এখন আমায় আর কি করতে হবে বলো? বিমল বললে, আমরা রঙ্গু নদীর তীরে এসে পড়েছি। এটা রঙ্গিত নদীর একটি শাখা। কুমার জিজ্ঞেস করলে, এই জায়গাটা দার্জিলিং থেকে কত দূরে? এখান থেকে দার্জিলিং 11-12 মাইলের কম হবে না। আরও কিছু দূর এগোলেই আমরা সিকিম রাজ্যের সীমানায় গিয়ে পড়ব। এখন আমাদের উপায়? বাঘা তো শত্রুদের পায়ের গন্ধ হারিয়ে ফেলেছে। এখন আমরা কোন দিকে যাব? পায়ের গন্ধ বাঘা এই নদীর ধারে এসেই হারিয়ে ফেলেছে। এ দেখো শত্রুদের পদচিহ্ন। তারা নদীর ওপারে গিয়ে উঠেছে। এই তো এইটুকু নদী, আমরা অনায়াসে ওপারে যেতে পারবো। বলেই
বিমল জলে নেমে পড়ল। তার সঙ্গে নামলো বাঘাকে নিয়ে কুমারও। নদীর ওপারে উঠেই মাটির দিকে আঙুল দিয়ে গিয়ে বিমল বললে, এই দেখো, আবার সেই অমানসিক পায়ের চিহ্ন। বাঘাও তখনই হারিয়ে যাওয়া গন্ধ আবার খুঁজে পেল। গা থেকে জল ঝেড়ে ফেলতে ফেলতে আবার সে ছুটে চলল। কিন্তু বিমল তার শিকল চেপে ধরে বললে, বাঘা, দাঁড়া। কুমার, এখনো আমাদের কত দূরে কতক্ষণ যেতে হবে কে তা জানে। পথে হয়তো জলও পাওয়া যাবে না। তাড়াতাড়ি এখানে বসে মুখে কিছু দিয়ে জল পান করে ফ্লাস্কে জল ভরে নিয়ে তারপর আবার শত্রুদের পেছনে ছুটব। কি বলো? কুমার বললে, খেতে এখন আমার রুচি হচ্ছে না। খাবার ইচ্ছে আমারও নেই কুমার, কিন্তু শরীরের উপরে যা অত্যাচারটা হচ্ছে, না খেলে একটু পরেই সে যে ভেঙে পড়বে। খানকয় স্যান্ডউইচ আছে, টপ টপ করে খেয়ে ফেলো। এই নে বাঘা, তুইও নে। আবার তারা এগিয়ে চলল। সর্বাগ্রে বাঘা, তারপর কুমার, তারপর বিমল। খানিক পরে তারা পাহাড়ের যে অংশে এসে পড়ল, সেদিক দিয়ে মানুষের আনাগোনা করার কোনো চিহ্ন নেই। অন্তত মানুষের আনাগোনা করার কোনো চিহ্ন তাদের নজরে ঠেকল না। যদিও কোথাও মানুষের সাড়া বা চিহ্ন নেই, তবুও বনের ভেতর দিয়ে পথের মতো একটা কিছু রয়েছে বলেই তারা এখনো অগ্রসর হতে পারছিল। এখান দিয়ে চলতে চলতে যদিও বেত ও নানান কাটা গাছ দেহকে জড়িয়ে ধরে, ঝুলে পড়া গাছের ডালে মাথা ঠুকে যায়, ছোট বড় পাথরে প্রায় হোঁচট খেয়ে হয়, এবং ঘাসের ভেতরে বড় বড় জোক বেরিয়ে পা কামড়ে ধরে, অগ্রসর হওয়ার পক্ষে এসবের চেয়ে বড় আর কোনো বাধা নেই। মাঝে মাঝে একটা বড় গাছ বা ঝোপ উপড়ে বা ভেঙে ফেলে কারা যেন আনাগোনার জন্য পথ সাফ করে রেখেছে। এমনভাবে বড় বড় গাছগুলোকে উপড়ে ভেঙে ফেলা হয়েছে যে দেখলেই বোঝা যায় তা মানুষের কাজ নয়। যেসব অরণ্যে হাতির পাল চলাফেরা করে, সেইখানেই এরকমভাবে ভাঙা বা উপড়ানো গাছ দেখা যায়। এখানে হাতিও নেই, মানুষও নেই, তবুও পথ চলবার বাধা সরিয়ে রেখেছে কারা? এই প্রশ্ন মনে জাগতেই কুমারের বুকটা যেন শিউরে উঠল। বেচারা রামহরি, তার সাহস ও শক্তির অভাব নেই। মূর্তিমান মৃত্যুর সামনেও সে কতবার হাসি মুখে ছুটে গিয়েছে, কিন্তু এক ভূতের ভয়েই সর্বদা সে কাতর হয়ে পড়ে। কিন্তু তার অদ্ভুত প্রভুভক্তি এই ভূতের ভয়কেও মানে না। তাই এত বড় বিপদের মাঝখানেও সে তাদের ছেড়ে থাকতে পারেনি। কিন্তু এখন এখন সে কোথায়? সে বেঁচে আছে কিনা কে জানে। একটা পাহাড়ের খানিকটা যেখানে পথের ওপরে ঝুঁকে আছে, সেইখানে বাঘা হঠাৎ ডান দিকে মোড় ফিরলে। কুমারও সেদিকে ফিরলে, এবং সঙ্গে সঙ্গে পেছন দিকে কি একটা শব্দ শুনেই চমকে উঠে আবার ফিরে দাঁড়ালো। এবং তারপর সে কি দৃশ্যই দেখল! ঝুঁকে পড়া পাহাড়ের ওপর থেকে প্রকাণ্ড অজগর সাপের মতো মোটা এবং কালো রোমশ একখানা হাত বিমলের মুখ ও গলা একসঙ্গে চেপে ধরে তার দেহকে তুলে নিয়ে যাচ্ছে। প্রথমটা কুমার বিস্ময়ে এমন হতভম্ব হয়ে পড়ল যে ঠিক কাঠের পুতুলের মতোই আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। মানুষের হাতের মতন দেখতে কোনো হাত যে এত মস্ত হতে পারে, স্বপ্নেও বোধহয় তা কল্পনা করা অসম্ভব। একখানা মাত্র হাতের চেটোর ভেতরেই বিমলের গলা ও সমস্ত মুখখানা একেবারে ঢাকা পড়ে গিয়েছে। তার পর মুহূর্তেই বিমলের দেহ যখন চোখের আড়ালে চলে গেল, তখন কুমারের হুঁশ হলো, কিন্তু বৃথা। তখন বিমল বা শত্রুর কোনো চিহ্নই নেই। কেবল ধূপ ধূপ করে ভারী পায়ের এক বন জঙ্গল ভাঙার শব্দ হলো। তারপরই সব আবার চুপচাপ। দুই চোখে অন্ধকার দেখতে দেখতে কুমার অবশ হয়ে সেখানে বসে পড়ল। তার প্রাণ মন যেন উদ্ভ্রান্ত হয়ে গেল। খানিকক্ষণ সে কিছুই ভাবতে পারলে না। অনেকক্ষণ পরে তার মাথা একটু একটু করে পরিষ্কার হয়ে এলো। মৃণু তো সকলের আগেই গিয়েছে, তারপরে গেলে বিনয়বাবু, তারপর রামহরি, তারপর বিমল। বাকি রইল এখন কেবল সে নিজে। কিন্তু তাকেও যে এখনই ওই ভয়ঙ্কর অজ্ঞাতের কবলে গিয়ে পড়তে হবে না, তাই বা কে বলতে পারে?
শোকে কুমারের মনটা একেবারে হু হু করে উঠল, কিন্তু সে জোর করে নিজের দুর্বলতা দমন করে ফেললে। এরকম অবস্থায় হাত পা গুটিয়ে অচল হয়ে বসে যারা শোক বা হাহাকার করে তারা হচ্ছে পঙ্গু বা কাপুরুষ। কুমার কোনোদিন সে দলে ফিরবে না। তার আশেপাশে লুকিয়ে আছে যেসব জীব, তাদের অমানসিক কণ্ঠের চিৎকার সে শুনেছে, তাদের বিরাট পায়ের দাগও সে মাটির ওপরে দেখেছে, এবং তাদের একজনের অভাবিত একখানা হাতও এইমাত্র তার চোখের সম্মুখ দিয়ে অদৃশ্য হয়ে গেল। কুমার বেশ ভালো করে বুঝতে পারলে যাদের হাত, পা ও কণ্ঠস্বর এমন দ্বারা, তাদের সামনে একাকী গিয়ে দাঁড়াবার চেষ্টাটা হবে কাল বৈশাখী ঝড়ের বিরুদ্ধে একটা মাছির তুচ্ছ চেষ্টার মতোই হাস্যকর। এমন অবস্থায় কোনো সাহসী ও বলিষ্ঠ লোকও যদি প্রাণ হাতে করে ফিরে আসে, তাহলে কেউ তাকে কাপুরুষ বলতে পারবে না। এই কথাটাও তার মনে হলো। কিন্তু তখনই সে কথা ভুলে কুমার নিজের মনে মনেই বললে, মানুষের কাছে একটা ক্ষুদে লাল পিঁপড়ে কতটা নগণ্য। মানুষের একটা নিঃশ্বাস এসে উড়ে যায়, কিন্তু মানুষ যদি সেই তুচ্ছ লাল পিঁপড়ের গায়ে হাত দেয়, তাহলে মৃত্যু নিশ্চিন্ত জেনেও সে মানুষকে আক্রমণ করতে একটুও ভয় পায় না। আমিও ওই লাল পিঁপড়ের মতোই হতে চাই। বিমল যদি মারা পড়ে থাকে, তাহলে যে পৃথিবীতে বিমল নেই, আমিও সেখানে বেঁচে থাকতে চাই না। যে পথে বিনয়বাবু গেছেন, রামহরি গেছে, বিমল গেছে, আমিও যাব সেই পথে। যদি প্রতিশোধ নিতে পারি, প্রতিশোধ নেব। যদি মৃত্যু আসে, মৃত্যুকে বরণ করব। কুমার উঠে দাঁড়ালো। বাঘাকে ধরে রাখা দায়। ওপরকার পাহাড়ের যেখানে খানিক আগে শত্রু হস্ত আবির্ভাব হয়েছিল, বিষম গর্জন করতে করতে বাঘা এখন সেখানেই যেতে চায়। বারংবার হুমকি দিয়ে সে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারপরেই শেকলে বাধা পেয়ে পেছনের দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠে সম্মুখের দু পায়ে যেন মহা আক্রোশে শূন্যকেই আঁচড়াতে থাকে। কুমারের হাত থেকে শেকল খসে পড়ে আর কি, কিন্তু কুমার শেকলটাকে হাতে পাকিয়ে ভালো করে ধরে রইল। সে বুঝলে এই ভয়াবহ দেশে একবার হাতছাড়া হলে বাঘাকে আর খুঁজে পাওয়া যাবে না। এখন বাঘাই তার একমাত্র সঙ্গী। তার কাছ থেকে সে অনেক সাহায্যই প্রত্যাশা করে। এ পথে এখন বাঘা তার শেষ বন্ধু। পাহাড়ের গা বয়ে বয়ে কুমার ওপরে উঠতে লাগলো। খানিক পরেই বিমল যেখান থেকে অদৃশ্য হয়েছিল সেখানে গিয়ে উপস্থিত হলো, কিন্তু সেখানে শত্রু বা মিত্র কারো কোনো চিহ্নই নেই। কুমার পায়ের তলায় পাহাড়ের গা তীক্ষ্ণ নেত্রে পরীক্ষা করে দেখলে, কিন্তু রক্তের দাগ না দেখে কতটা আশ্বস্ত হলো। সে এখন কি করবে? কোন দিকে যাবে? এখানে তো পথের বা বিপদের কোনো চিহ্নই নেই। যত দূর চোখ যায়, গাছপালা জঙ্গল দিয়ে পাহাড়ের ঢালুগ্রা ক্রমেই উপরের দিকে উঠে গিয়েছে। কিন্তু কুমারকে কোন দিকে যেতে হবে বাঘাই আবার তা জানিয়ে দিলে। এদিক ওদিক মুখ ফিরিয়ে বাঘা যে কিসের গন্ধ পেলে তা কেবল বাঘাই জানে। কিন্তু তারপরেই মাটির ওপরে মুখ নামিয়ে তাড়াতাড়ি সে আবার এগিয়ে চলল। একটু পরেই ঘন জঙ্গল তাদের যেন গিলে ফেললে। অল্প দূর অগ্রসর হয়েই জঙ্গলের ভেতরে আবার একটা পায়ে চলা পথ পাওয়া গেল। সে পথের ওপরে বড় বড় গাছের ছায়া এবং দুধারে ঝোপঝাপ আছে বটে, কিন্তু পথটা যেখান দিয়ে গেছে সেখান থেকে ঝোপঝাপ কারা যেন যতটা সম্ভব সাফ করে রেখেছে। এইভাবে বাঘার সঙ্গে কুমার প্রায় ঘন্টা দিনেক পথ দিয়ে ক্রমাগত ওপরে উঠতে লাগলো, কিন্তু সারা পথে কেবল দু চারটে বুনো কুকুর ছাড়া আর কোনো প্রাণীর সাক্ষাৎ পেলে না। শত্রুরা এখনো লুকিয়ে তার উপরে নজর রেখেছে কিনা সেটাও বুঝতে পারলে না। বিপুল পরিশ্রমে তার শরীর যখন নেতিয়ে পড়েছে এবং এমন হাঁপ ধরেছে যে খানিকক্ষণ না জিরিয়ে নিলে আর চলা অসম্ভব। পথটা তখন একেবারে পাহাড়ের ধারে এসে পড়েছে। সেখান থেকে নিচের দিকটা দেখাচ্ছে ছবির মতো। সেইখানে বসে পড়ে কুমার ফ্লাস্ক থেকে জল পান করে আগে নিজের প্রবল তৃষ্ণাকে শান্ত করলে। বাঘাও করুণ ও প্রত্যাশিত চোখে তার মুখের পানে তাকিয়ে আছে দেখে তাকেও জলপান করিয়ে দিলে। তারপর চারিদিক তাকিয়ে দেখলে
সে কি দৃশ্য! একদিকে পর্বত সমুদ্রের প্রস্তরীভূত স্থির তরঙ্গদল দৃষ্টিসীমা জুড়ে আছে, এবং তারপরেই কাঞ্চনজঙ্ঘা, সুগম্ভীর চির তুষারের রাজ্য। আর একদিকে বন শ্যামল পাহাড়ের দেহ পৃথিবীর দিকে দিকে নেমে গিয়েছে, এবং উজ্জ্বল রূপোর একটি সাপের মতো রঙ্গিত নদী এঁকে বেঁকে খেলা করতে করতে কোথায় মিলিয়ে গিয়েছে এত দূর থেকে তার কলগীতিকা কানে আসে না। আশেপাশে কাছে দূরে সরল ও সিন্দুর গাছেরা ভিড় করে দাঁড়িয়ে আছে, কোথাও ম্যাগনোলিয়া এবং কোথাও বা রোডোডেনড্রন ফুল ফুটে মর্তের সামনে স্বর্গের কল্পনাকে জাগিয়ে তুলেছে। কিন্তু এমন মোহনীয় সৌন্দর্য উপভোগ করবার মতো চোখ ও সময় কুমারের তখন ছিল না, এবং বাঘার লক্ষ্য এসব কোনো দিকেই নেই। তার চেষ্টা কেবল এগিয়ে যাবার জন্যে। খানিকটা হাঁপ ছেড়ে কুমার আবার উঠে অগ্রসর হলো। ঘণ্টাখানেক পথ চলবার পরেই দেখা গেল পথের সামনেই পাহাড়ের একটা উঁচু খাড়া গা দাঁড়িয়ে আছে। কুমার ভাবতে লাগলো, তাহলেই এ পথটা কি এখানেই গিয়ে শেষ হয়েছে? কিন্তু ওখানে তো আর কোনো কিছুরই চিহ্ন নেই। তবে কি সে ভুল পথে এসেছে? এত পরিশ্রম একেবারেই ব্যর্থ হবে? সেই খাড়া পাহাড়ের কাছে এসে কুমার দেখলে, না, পথ শেষ হয়নি। ওই খাড়া পাহাড়ের তলায় এক গুহা। পথটা তার ভেতরই ঢুকে অদৃশ্য হয়ে গেছে। তবে কি ওই গুহাটাই হচ্ছে সেই রাক্ষসের জীবদের আস্তানা? বাইরে থেকে উকিঝুঁকি মেরে কুমার গুহার ভেতরে কিছুই দেখতে পেলে না। তার ভেতরে স্তম্ভিত হয়ে বিরাজ করছে কেবল ছিদ্রহীন অন্ধকার ও ভীষণ স্তব্ধতা। টর্চের আলো ফেলেও বোঝা গেল না গুহাটা কত বড় এবং তার ভেতরে কি আছে। বাঘা সেই গুহার ভেতরে ঢুকবার জন্য ভীষণ গোলমাল করতে লাগলো। বাঘার রকম থেকে কুমারেরও বুঝতে বাকি রইল না যে শত্রুরা ওই গুহার ভেতরেই আছে। এখন কি করা উচিত? গুহার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থেকেও কোনো লাভ নেই, এবং গুহার ভেতরে ঢুকলেও হয়তো কোনো সুবিধাই হবে না। শত্রুরা হয়তো তার জন্যই আনাচে কানাচে গা ঢাকা দিয়ে আছে। একবার সে ভেতরে গিয়ে ঢুকলেই পোকামাকড়ের মতন তাকে টিপে মেরে ফেলবার জন্যে। কুমার বাঁ হাতে বাঁধার শিকল নিলে, রিভলভারটা খাপ থেকে বার করে একবার পরীক্ষা করে দেখলে, তারপর ডান হাতের টর্চটা নিয়ে গুহার ভেতরে প্রবেশ করলে। বাইরের প্রখর আলো ছেড়ে গুহার ভেতরে গিয়ে ঢুকতেই চতুর্দিকব্যাপী প্রচণ্ড ও বিপুল এক অন্ধকারে কুমার প্রথমটা যেন আচ্ছন্ন হয়ে গেল। তার টর্চের আলোবানে বিদ্ধ হয়ে অন্ধকারের অদৃশ্য আত্মা যেন নীরবে আত্মনাদ করে উঠল। সেখানকার অন্ধকার হয়তো জীবনে এই প্রথম আলোকের মুখ দেখলে। টর্চের আলোকশিখা ক্রমেই কম উজ্জ্বল হয়ে দূরে গিয়ে কোথাও হারিয়ে গেল। কুমার বুঝলে এ বড় জেসে গুহা নয়। টর্চের মুখ ঘুরিয়ে ডাইনে বাঁয়েও আলো ফেলে সে পরীক্ষা করে দেখলে, কিন্তু কোনো দিকেই অন্ধকারের থই পাওয়া গেল না। এত বড় গুহা ও এত জমাট অন্ধকারের ভেতরে কোন দিকে যে যাওয়া উচিত সেটা আন্দাজ করতে না পেরে কুমার চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু বাঘার ঘ্রাণ শক্তি তাকে বলে দিলে শত্রুরা কোন দিকে গেছে। সে কলে টান মেরে সে আবার একদিকে অগ্রসর হতে চাইলে। অগত্যা কুমারকেও আবার বাঘার উপরে নির্ভর করতে হলো। কিন্তু আগেকার মতো বাঘা এখন আর দ্রুত বেগে অগ্রসর হলো না। সে কয়েক পথ এগিয়ে যায়, আচমকা থমকে দাঁড়িয়ে পড়ে, এদিক ওদিকে তাকিয়ে কান খাড়া করে কি যেন শোনে এবং গজরাতে থাকে, যেন সে শত্রুর খোঁজ পেয়েছে। কিন্তু সেই ভীষণ অন্ধকারের রাজ্যে শত্রুরা যে কোথায় লুকিয়ে আছে অনেক চেষ্টা করেও কুমার তার আবিষ্কার করতে পারলে না। অদ্ভুত সেই অন্ধকার গুহার স্তব্ধতা। বাদুরের মতন অন্ধকারের জীবের পাখনাও যেখানে ঝটপট করছে না। স্থির স্তব্ধতার মধ্যে নিঃশ্বাস যেন রুদ্ধ হয়ে আসে এবং নিজের পায়ের শব্দে নিজেরই গায়ে কাটা দেয়। কিন্তু বাঘার হাবভাবের অর্থ কুমার ভালো রকমই জানে। যদিও শত্রু কোনো চিহ্নই তার নজরে ঠেকল না, তবে এটুকু সে বেশ বুঝতে পারলে যে বাঘা যখন এমন ছটপট করছে তখন শত্রুরা আর বেশি দূরে নেই। হয়তো কোনো আনাচে কানাচে গা ঢাকা দিয়ে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু একটা বিষয় কুমারের কাছে অত্যন্ত রহস্যের মতো মনে হলো।
অনেকের মুখে শত্রুজির যে দানব মূর্তির বর্ণনা সে শ্রবণ করেছে এবং তাদের একজনের যে অমানসিক হাত সে সচক্ষে দর্শনও করেছে, তাতে তো তাদের কাছে তার ক্ষুদ্র দেহকে নগণ্য বলেই মনে হয়। তার উপরে এই অজানা শত্রুপুরীতে সে এখন একা এবং একান্তই অসহায়। যখন তার দলে ভারী ছিল, শত্রুরা তখনই বিনয়বাবু, রামহরি ও বিমলকে অনায়াসেই হরণ করেছে এবং এত বড় তাদের বুকের পাটা যে আধুনিক সভ্যতার লীলাক্ষেত্রেও দার্জিলিংয়ে গিয়ে হানা দিতেও তারা ভয় পায় না। কিন্তু তারা এখনো কেন লুকিয়ে আছে? কেন তাকে আক্রমণ করছে না? এর কারণ কি? কিসের ভয় তারা সম্মুখে আসতে রাজি নয়? এইসব ভাবতে ভাবতে কুমার প্রায় আধ মাইল পথ এগিয়ে গেল। তখনও গুহা শেষ হলো না। এখনও বাঘা মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পড়ে চাপা গর্জন করছে, কিন্তু এখন তার ভাবভঙ্গিতে কুমার একটা নতুনত্ব লক্ষ্য করলে। বাঘা এখন আর ডাইনে বায়ে বা সামনের দিকে তাকাচ্ছে না। বারবার দাঁড়িয়ে এসে পেছন পানে ফিরে দেখছে আর গর্জন করে উঠছে, যেন শত্রু আছে পেছন দিকেই। এ সময় কুমারের মনের ভেতরটা যে কিরকম করছিল তার বলবার নয়। আর একটা ব্যাপার তার নজরে পড়ল। টর্চের আলোতে সে দেখতে পেলে তার ডাইনে আর বায়ে গুহার কালো পাথুরে গা দেখা যাচ্ছে। তাহলে গুহাটা ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। আরও খানিকটা এগোর পর গুহার দুদিকের দেওয়াল তার আরও কাছে এগিয়ে এলো। এখন সে যেন একটা হাত 15 চওড়া পথ দিয়ে অগ্রসর হচ্ছে। আরও কিছু পরই মনে হলো সামনের দিকের অন্ধকার যেন একটু পাতলা হয়ে আসছে। কয়েক পা এগিয়ে আলো ফেলে দেখা গেল গুহাপথ সেখানে ডান দিকে মোড় ফিরেছে। মোড় ফিরেই কুমার সবিস্ময়ে দেখলে গুহার পথ আবার ক্রমেই চওড়া এবং ঢালু হয়ে নিচের দিকে নেমে গিয়ে আর একটা বিরাট গুহার সৃষ্টি করেছে। এ গুহা অন্ধকার নয়, আলো আধারিতায় এখানকার খানিকটা দেখা যাচ্ছে এবং খানিকটা দেখা যাচ্ছে না। সন্ধ্যের কিছু আগে পৃথিবী যেমন আলো ছায়ার মায়া ভরা হয়, এই নতুন গুহার ভেতরে ঠিক তেমন ধারাই আলো ও ছায়ার লীলা দেখা যাচ্ছে। এই আলো আধারির পরে একদিকে ঠিক আগেকার মতোই নীলেট অন্ধকার বিরাজ করছে এবং আর একদিকে অনেক তফাতে উপর দিকে একটা উজ্জ্বল আলোকের ঝর্ণা হয়ে পড়ছে। অর্থাৎ এখানে একদিক থেকে আসছে অন্ধকারের স্রোত, আর একদিক থেকে আসছে আলোকের ধারা। এই দুইয়ে মিলিয়েই এখানকার বিচিত্র আলোচনার সৃষ্টি হয়েছে। আচম্বিতে এই নতুন গুহার ভেতরে দূর থেকে নিবিড় অন্ধকারের দিক থেকে জেগে উঠল মানুষের মর্মভেদী আর্তনাদ। অত্যন্ত যন্ত্রণায় কে যেন তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠল। তারপরই সব চুপচাপ। কার এ কান্না? নিশ্চয়ই বিমলের নয়, কারণ মৃত্যুমুখে পড়লেও বিমল যে কোনোদিনই কাতরভাবে কাঁদবে না কুমার তা জানত। মঙ্গল গ্রহে ও ময়নামতির মায়াকাননে গিয়ে বিনয়বাবুর সাহসে সে দেখেছে। তিনিও এমন শিশুর মতন কাঁদবেন বলে তো মনে হয় না। তবে কি রামহরি বেচারি এমনভাবে কেঁদে উঠল? অসম্ভব নয়। তার বুকের পাটা থাকলেও ভূতের বয়সে সব করতে পারে। হয়তো কল্পনায় ভূত দেখে সে কেউ কি উঠেছে। না, কল্পনায় বা বলি কেন, আজ সকালেই তার চোখের সামনে যে বাদরে বিমল বন্দী হয়েছে, সে কি মানুষের হাত? কিন্তু এই আর্তনাদ জারি হোক, তার উৎপত্তি কোথায় এবং কোন দিকে ভালো করে বোঝবার আগেই সেই আর্তনাদ আবার থেমে গেল। কেবল গুহার বিরাট গর্তের মধ্যে সেই একই কণ্ঠের আর্তনাদ প্রতিধ্বনির মহিমায় বহুজনের কান্নার মতন চারিদিকে অল্পক্ষণ তোলবার করে আবার নীরব হলো। গুহার মধ্যে আবার অস্বাভাবিক নিস্তব্ধতা। নিজের হৃৎপিণ্ডের দুবদুবনি নিজের কানেই শোনা যায়। কুমার খানিকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলে যদি আবার সেই কান্না শোনা যায়, কিন্তু কান্না আর শোনা গেল না। তখন কুমার বাঘাকে ডেকে সুদলে, হ্যাঁ রে বাঘা, এবারে কোন দিকে যাব বল দেখি। বাঘা যেন মনিবের কথা বুঝতে পারলে। সে একবার ল্যাজ নাড়লে, একবার পেছন পানে চেয়ে গড়গড় করলে, তারপর ফিরে পাহাড়ের ঢালু গা বয়ে নিচের দিকে নামতে লাগলো। বাঘার অনুসরণ করতে করতে কুমার নিজের মনে মনে বলতে লাগলো, বাঘার বারবার পেছনে ফিরে তাকানোটা আমার মোটেই ভালো লাগছে না। শত্রুরা নিশ্চয়ই আমার পালাবার পথ বন্ধ করেছে। এখন সামনের দিকে এগোনো ছাড়া আমার আর কোনো উপায় নেই। প্রাণ নিয়ে ফিরবার কোনো আশাই তো দেখছি না। এখন মরবার আগে একবার খালি বিমলের মুখ দেখতে চাই।
গুহার মেঝে আর ঢালু নেই, সমতল। কুমার আলোকে সেই ঝর্ণার দিকে এগিয়ে চলল। চারিদিকে আগের অন্ধকারে বেড়াজাল, তারপর আলো ছায়ার মায়া, এবং তারই মাঝখানে সে আলো নির্ঝর ঝরে পড়ছে, যেন দয়ালু আকাশের আশীর্বাদ। কি মিষ্টি সে আলো! কুমার আন্দাজে বুঝলে গুহার ছাতে নিশ্চয়ই কোথাও একটা বড় ফাঁক আছে। হঠাৎ অনেক দূর থেকে অদ্ভুত একটা শব্দ জেগে উঠল। কুমার চমকে উঠে আবার দাঁড়িয়ে পড়ল। বাঘাও উৎকণ্ঠ হয়ে শুনতে লাগলো। শব্দটা প্রথমে অস্পষ্ট ছিল, তারপর ক্রমেই স্পষ্ট হয়ে উঠতে লাগলো। তারপর শব্দ যখন আরো কাছে এসে পড়ল, কুমারের গা তখন শিউরে উঠল। এই শব্দ যেন তার পরিচিত। কাল রাতেই সে যে এই শব্দ শুনেছে। এই যেন স্টিমার কু দিচ্ছে, একটা দুটো নয়, অনেকগুলো, যেন শত শত স্টিমার একসঙ্গে কু দিতে দিতে তার দিকে এগিয়ে আসছে। সেই উদ্ভট ও বীভৎস ঐকতান ক্রমে তীক্ষ্ণ ও তীব্র হয়ে উঠে সমস্ত গুহাকে পরিপূর্ণ করে ফেললে, এবং তার সঙ্গে যোগ দিলে চারিদিক থেকে অসংখ্য প্রতিধ্বনি। সেই শান্ত ও স্তব্ধ গুহা দেখতে দেখতে যেন এক শব্দময় নরক হয়ে উঠল। বাঘাও পাল্লা দিয়ে চেঁচাতে শুরু করলে, কিন্তু অনেকগুলো তোপের কাছে সে যেন একটা ধানি পটকার আওয়াজ মাত্র। এই ভয়াবহ গোলমালের হেতু বুঝতে না পেরে কুমার কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। কিন্তু গোলমালটা ক্রমেই তার কাছে এসে পড়ল। আবছায়ার ভেতরে জেগে উঠল দলে দলে কতগুলো সৃষ্টি ছাড়া অতি ভয়ঙ্কর মূর্তি। এত দূর থেকে তাহলে ভালো করে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু তাদের অমানুষী দেহের বিশালতা যে বিস্ময়কর, এটুকু অনায়াসেই আন্দাজ করা যায়। কুমার তাড়াতাড়ি বাঘাকে টেনে নিয়ে যে পথে এসেছিল সেই দিকে ফিরতে গেল, কিন্তু ফিরেই দেখলে তার পালাবার পথ জুড়ে খানিকতমতে তেমনি বীভৎস এবং তেমনি ভয়ঙ্কর অনেকগুলো অসুরের মূর্তি সারি সারি দাঁড়িয়ে আছে দুঃস্বপ্নের মতো। সে ফিরে আর একদিকে দৌড়ে গেল, কিন্তু বেশি দূর যেতে হলো না। সেদিকেও অন্ধকারের ভেতর থেকে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো আরও কতগুলো মূর্তিমান বিভীষিকা। প্রত্যেক মূর্তি মাথায় হাতির মতো উঁচু। এতক্ষণ সকলে আধারে গা ঢেকে ওত পেতেছিল। এইবারে সময় বুঝে চতুর্দিক থেকে আত্মপ্রকাশ করে তারা কুমারকে একেবারে ঘিরে ফেললে। বাঘাও আর চেঁচালে না, সেও যেন হতভম্ব হয়ে গেল। গুহার অন্ধকার এখন কুমারের চোখের ভেতরে এসে তার দৃষ্টিকেও অন্ধকার করে দিলে। কি ভয়ানক! মাথায় হাতির সমান উঁচু, দেখতে মানুষের মতন, কিন্তু কি বিভীষণ আকৃতি! তাদের সর্বাঙ্গে গরিলার মতন কালো কালো লোম, এবং তাদের ফাটার মুখ চোখগুলো দিয়ে হিংস্র ও তীব্র দৃষ্টি বেরিয়েছে। কুমারের স্তম্ভিত মনকে যেন দংশন করতে লাগলো। সে অমানসিক মানুষের মধ্যে পুরুষও আছে, স্ত্রীলোকও আছে, কিন্তু সকলেই সম্পূর্ণ উলঙ্গ। কুমার লক্ষ্য করে দেখলে দূর থেকে সার বেঁধে অসংখ্য মূর্তি দ্রুত পদে এগিয়ে আসছে, ঠিক যেন মিছিলের মতন। সেই বীভৎস মূর্তিগুলোই হাত তুলে লাফাতে লাফাতে চিৎকার করছে, আর মনে হচ্ছে যেন অনেকগুলো স্টিমার একসঙ্গে কু দিচ্ছে। কোনো জীবের কণ্ঠস্ক থেকে যে এমন তীক্ষ্ণ ও উচ্চ আওয়াজ বেরোতে পারে সেটা ধারণা করাই অসম্ভব। কিন্তু কিসের ওই মিছিল? প্রথমটা কুমার ভাবলে হয়তো ওরা তাকেই আক্রমণ করতে আসছে, কিন্তু তারা যখন আরও কাছে এগিয়ে এলো তখন বেশ বোঝা গেল ও দলের কারোর দৃষ্টি কুমারের দিকে নেই। নিজেদের খেয়ালে তারা নিজেরাই মত্ত হয়ে আছে। চারিদিকের অন্ধকারের ভেতর থেকে এতক্ষণে আরও যেসব অপরূপ মূর্তি একে একে বেরিয়ে আসছিল, তারাও এখন যেন কুমারের অস্তিত্বের কথা একেবারেই ভুলে গেল। অত্যন্ত কৌতূহলের সঙ্গে সেই মিছিলের দিকে তাকিয়ে তারাও সবাই হাত পা ছুড়ে লাফাতে লাফাতে তেমনি বিকট স্বরে চিৎকার জুড়ে দিলে। এ কি ব্যাপার? কেন এত লম্পজম্প? আর কেনই বা এত হট্টগোল? কুমার কিছুই বুঝতে পারলে না বটে, কিন্তু আর একটা নতুন ব্যাপার আবিষ্কার করলে। সেই বিরাট মিছিলের আগে আগে মিশমিশে কালো কি একটা জীব আসছে। কি জীব ওটা? কুকুর বলেই তো মনে হয়। কুমারের দৃষ্টি যখন মিছিল নিয়েই ব্যস্ত হয়ে আছে, তখন হঠাৎ এক অভাবিত কাণ্ড ঘটে গেল। এখানকার এই অদ্ভুত মানুষগুলোকে দেখে বাঘা এতক্ষণ ভ্যাবাচাকাকে চুপ করে দাঁড়িয়েছিল বটে, কিন্তু নিজেদের জাতের নতুন একটি নমুনা দেখে তার সে ভাবার রইল না। আচম্বিতে এক হাঁচকা টান মেরে
শিকল শুদ্ধ কুমারের হাত ছাড়িয়ে সে সেই মিছিলের কুকুরটার দিকে ছুটে গেল তীরের বেতন বেগে। এর জন্য কুমার মোটেই প্রস্তুত ছিল না, কাজী বাঘাকে সে নিবারণ করতেও পারলে না। তারপর কি যে হলো কিছু বোঝা গেল না, কারণ সে দানব মানুষগুলো চারিদিক থেকে ব্যস্তভাবে ছুটে এসে বাঘাকে একেবারে তার চোখের আড়াল করে দিলে। কুমার বুঝলে বাঘার আর কোনো আশাই নেই। এই ভয়াবহ জীবগুলোর কবল থেকে বাঘাকে সে আর কিছুতেই উদ্ধার করতে পারবে না। হঠাৎ আর একদিকে তার দৃষ্টি আকর্ষিত হলো। একটা ভীষণ দানব মূর্তি তার দিকে বেগে এগিয়ে আসছে। কুমার সাবধান হওয়ার আগেই সে তার ঘাড়ের ওপর এসে পড়ল এবং তাকে ধরবার জন্য কুলোর মতন চ্যাটালো একখানা হাত তার দিকে বাড়িয়ে দিলে। কুমার টপ করে মাটির ওপরে বসে পড়ল এবং সেই অসম্ভব হাতের বাঁধনে ধরা পড়বার আগেই নিজের কোমর বন্ধ থেকে রিভলভারটা খুলে নিয়ে 3-4 বার গুলি বৃষ্টি করলে। গুলি খেয়ে দানবটা ভীষণ আর্তনাদ করে কয়েক পা পিছিয়ে গেল এবং সেই ফাঁকে কুমার দিক বিদিক জ্ঞান হারিয়ে প্রাণপণে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে কুমার আবার নিবিড় অন্ধকারের ভেতরে এসে পড়ল। দৌড়ে কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারলে না বটে, কিন্তু তার পেছনে পেছনে মাটির ওপরে ভারী ভারী পা পেরেছি আহত ও ক্ষুদ্র দানবটা যে ধেয়ে আসছে, এটা তার আর জানতে বাকি রইল না। আচম্বিতে কুমারের পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। দুই হাতে অন্ধকার শূন্যকে আঁকড়ে ধরবার জন্য সে একবার বিফল চেষ্টা করলে এবং পর মুহূর্তে কঠিন পাথরের গায়ে আছাড় করে সমস্ত জ্ঞান হারিয়ে ফেললে। কতক্ষণ পর তার জ্ঞান হলো সেটা জানে না, কিন্তু চোখ খুলে সে আবার দেখলে তেমনি ছিদ্রহীন অন্ধকারেই চারদিক আবার সমাধির মতোই স্তব্ধ। দানবের কোনো সারাই আর কানে আসে না। এদিক ওদিকে হাত বুলিয়ে অনুভবে বুঝলে সে পাহাড়ের গায়ে শুয়ে আছে। আস্তে আস্তে উঠে বসলো। 2-4 বার হাত পা নেড়ে চেড়ে দেখলে তার দেহের কোনো জায়গায় ভেঙে গেছে কিনা। হঠাৎ সে চমকে উঠল। অন্ধকারে পায়ের শব্দ হচ্ছে। কুমার এক লাফে দাঁড়িয়ে উঠেই শুনলে, কুমার, তোমার কি বেশি চোট লেগেছে? এই যে বিনয়বাবুর গলা। বিপুল বিস্ময় কুমার বলে উঠল, বিনয়বাবু, আপনি? হ্যাঁ কুমার, আমি। আমিও এখানে আছি কুমার। হ্যাঁ, বিমল, তুমি তাহলে বেঁচে আছো? হ্যাঁ ভাই, আমি বেঁচে আছি। রামহরিও বেঁচে আছে, আরও অনেকেও বেঁচে আছে। কিন্তু আর বেশি দিন কারোকেই বাঁচতে হবে না। দিনে দিনে আমাদের দল থেকে ক্রমে লোক কমে যাচ্ছে। মৃত্যুর স্বপ্ন দেখতে দেখতে আমরা বেঁচে আছি। কি বলছো বিমল? তোমার কথা যে আমি কিছু বুঝতে পারছি না। একে একে সব কথাই শুনতে পাবে। আগে তোমার কথাই বলো। কুমার নিজের সব কথা বিমলের কাছে বলে জিজ্ঞাসা করলে, কিন্তু তোমরা সবাই কেমন করে এখানে এসে মিললে? বিমল বললে, আমাদের ইচ্ছায় এ মিলন হয়নি। এ মিলন ঘটিয়েছে শত্রুরাই। বিমল, তোমার কথা আমার কাছে হেয়ালির মতো লাগছে। আমাকে সব বুঝিয়ে বলো। এর মধ্যে বোঝাবুঝির কিছু নেই কুমার। কাদের হাতে আমরা বন্দী হয়েছি তা তুমি জানো। কখন আমরা বন্দী হয়েছি তাও তুমি জানো। এখন আমরা কোথায় আছি তাও তোমার অজানা নয়। না বিমল, এখন আমরা কোথায় আছি তা আমার জানা নেই। চারিদিকে যে ঘুটঘুটে অন্ধকার। বিমল বললে, এটা একটা মস্ত বড় লম্বা চওড়া গর্ত। বিনয়বাবু বললেন, আর এই গর্তটা হচ্ছে আমাদের শত্রুদের বন্দিশালা। বন্দিশালা? হ্যাঁ, শত্রুরা আমাদের এখানে বন্দি করে রেখেছে। তুমি যেচে এই কারাগারে এসে ঢুকেছ। এর চারিদিকে খাড়া পাহাড়ের উঁচু দেওয়াল। এখান থেকে পালাবার কোনো উপায় নেই। একটু তফাৎ থেকে রামহরির কাতর কণ্ঠ শোনা গেল। ভূতের জেলখানা বাবা মহাদেব, রোজ তোমাকে পুজো করি, এই কি তোমার মনে ছিল বাবা? কুমার বললে, তাহলে শত্রুরা তোমাদের সকলকে একে একে ধরে এনে এইখানে বন্ধ করে রেখেছে? বিমল বললে, হ্যাঁ, খালি আমরা নই, আমাদের সঙ্গে এই গর্তের মধ্যে আরও অনেক পাহাড়ি লোকও বন্দী হয়ে আছে।
দার্জিলিং আর হিমালয়ের নানা জায়গা থেকে তাদের ধরে আনা হয়েছে। এর মধ্যে মৃণু নেই? না, মৃণু কেন? এই গর্তের ভেতরে কোনো মেয়েই নেই। তবে মেয়েদের জন্য আলাদা বন্দিশালা আছে কিনা সেটা জানি না। এ যে এক অদ্ভুত রহস্য। আমাদের বন্দি করে রাখলে এদের কি উপকার হবে? তা জানি না, কিন্তু বন্দি পাহাড়িদের মুখে শুনলাম প্রতি সপ্তাহে একজন করে বন্দিকে ওরা গর্ত থেকে বার করে নিয়ে যায়। যে বাইরে যায় সে নাকি আর ফেরে না। কুমার, এই ব্যাপার থেকে তুমি অনেক কিছুই অনুমান করতে পারো। কুমার শিউরে উঠে বললে, কি ভয়ানক! ওরা কি তবে প্রতি সপ্তাহে একজন করে মানুষকে হত্যা করে? আমার তো তাই বিশ্বাস। হঠাৎ একদিন তোমার কি আমার পালা আসবে। এসো, সেজন্য আমরা আগে থাকতেই প্রস্তুত হয়ে থাকি। সে কি বিমল, আমরা কি কোনোই বাধা দিতে পারি না? না, সিংহের সামনে ভেড়া যেমন অসহায়, ওদের সামনে আমরাও তেমনি। ওদের চেহারা তুমিও দেখেছো, আমিও দেখেছি। ওদের একটা কোড়ে আঙুলের আঘাতেই আমাদের দফরফা হয়ে যেতে পারে। বাধা দিয়ে লাভ? কুমার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বললে, ওরা কে বিমল? রূপকথায় আর আরব্য উপন্যাসের দৈত্য দানবের কথা পড়েছি, কিন্তু তারা কি সত্যই পৃথিবীর বাসিন্দা? কুমারের আরো কাছে সরে এসে বিমল বললে, কুমার, তাহলে শোনো। আরব্য উপন্যাসের দৈত্য দানবরা সত্যি কি মিথ্যে তা আমি বলতে পারবো না বটে, কিন্তু পৃথিবীতে একসময় যে দৈত্যের মতো প্রকাণ্ড মানুষ ছিল এ কথা আমি মনে মনে বিশ্বাস করি। মাঝে মাঝে সে প্রমাণও পাওয়া যায়। তুমি কি জানো না, এই ভারতবর্ষেই কাটনির কাছে একটি 31 ফুট 6 ইঞ্চি লম্বা বিরাট কঙ্কাল পাওয়া গেছে। তার পা দুটি 10 ফুট করে লম্বা। সে কঙ্কালটা প্রায় মানুষের কঙ্কালের মতোই দেখতে। রামগড়ের রাজার প্রাসাদে কঙ্কালটা রাখা হয়েছে। আমি স্টেটসম্যানে এই খবরটা পড়েছি। বিনয়বাবু বললেন, দেখো, দার্জিলিংয়ের সুরেনবাবুর কাছে গিয়ে যেদিন ইন্ডিয়ান ডেইলি নিউজের পুরনো ফাইলে হিমালয়ের রহস্যময় জীবের কথা পড়লাম, সেদিন থেকে অনেক কথাই আমার মনে হচ্ছে। এর আগেও কোনো কোনো ভ্রমণ কাহিনীতে আমি হিমালয়ের ঘৃণ্য তুষার মানবের কথা পড়েছি। ইন্ডিয়ান ডেইলি নিউজে হয়তো তাদেরই কথা বেরিয়েছে, কিন্তু আসলে তারা কে? তারা কি সত্যিই মানুষ, নাকি মানুষের মতো দেখতে অন্য কোনো জীব? আধুনিক পণ্ডিতদের নতুন নতুন আবিষ্কারের ভেতরে খুঁজলে হয়তো এই প্রশ্নের একটা সদুত্তর পাওয়া যেতে পারে। কুমার জিজ্ঞেস করলে, আমাদের চেয়ে আপনার পড়াশোনা ঢের বেশি। আপনি কোনো সদুত্তর পেয়েছেন কি? সে বিষয়ে আমি নিজে জোর করে কিছু বলতে চাই না, তবে পণ্ডিতদের আবিষ্কার কথা আমি তোমাদের কাছে বলতে পারি। শোনো, পণ্ডিতদের মতে এখন যেখানে হিমালয় পর্বত আছে, অনেক লক্ষ বছর আগে মহাসাগরের অগাধ জল যেখানে খেলা করত। কারণ আধুনিক হিমালয়ের ওপরে অসংখ্য সামুদ্রিক জীবের শিলাভূত কঙ্কাল বা দেহাবশেষ অর্থাৎ ফসিল পাওয়া গেছে। হিমালয়ের আশেপাশে যেসব দেশ আছে, এখনও ধীরে ধীরে তা ক্রমেই উঁচু হয়ে উঠছে। হিসাব করে দেখা গেছে কাশীধামের উত্তর দিকের ভূমি এখনও প্রতি শতাব্দীতেও 6 ফুট করে উঁচু হয়ে উঠছে। হিমালয়ের ঊর্ধ্বভাগ থেকে রাশি রাশি পচা গাছপাতা ও অন্যান্য বাজে বাজে জিনিস পাহাড়ের দুই পাশে নেমে এসে জমা হয়ে থাকতো। কালে সেই সব জায়গা স্তন্যপায়ী প্রাণীদের, যাদের আমরা ম্যামেলস বলি, তাদের বিচরণ ক্ষেত্র হয়ে ওঠে। এখানে তাই আজও এত আদিম জীবজন্তুর শিলাভূত কঙ্কাল পাওয়া যায়। পণ্ডিতেরা এই জায়গাটাকে সেকেলে জীবের গোরস্থান বলে ডেকে থাকেন। কিছুদিন আগে ইয়েল নর্থ ইন্ডিয়া এক্সপেডিশনের পণ্ডিতরা উত্তর ভারত থেকে অনেক নতুন তথ্য আবিষ্কার করেছেন। তার মধ্যে প্রধান হচ্ছে মানুষের মতো দেখতে এক নতুন জাতের বানরের অস্তিত্ব। এই অভিযানের দলপতি ছিলেন অধ্যাপক হেলমুট ডেটারা। উত্তর ভারতবর্ষে 1 বছর কাল তিনি অনেক অনুসন্ধান ও পরীক্ষা করেছেন। তার পরীক্ষার ফলে যেসব দেহাবশেষ পাওয়া গেছে, তাদের মধ্যে কোনো কোনোটিকে দেখতে প্রায় মানুষের মতো। অন্তত গরিলা, ওরাঙ্গুটান বা শিম্পাঞ্জি বানরদের সঙ্গে তাদের দেহের গড়ন মেলে না। এই রকম দুই জাতের অজানা জীবের নাম দেওয়া হয়েছে রামাপিথেকাস ও সুগ্রিপিথেকাস। নাম শুনলেই তোমরা বুঝতে পারবে রামচন্দ্র ও সুগ্রীবের নামানুসারেই তাদের নামকরণ হয়েছে। পণ্ডিতদের মতে উত্তর ভারতে প্রাপ্ত এইসব জীবের কোনো কোনোটির মস্তিষ্ক
গরিলা প্রভৃতি সমস্ত মানব জাতীয় জীবের মস্তিষ্কের চেয়ে উন্নত। তাদের মস্তিষ্কের শক্তি ছিল অনেকটা মানুষেরই কাছাকাছি। কে বলতে পারে এইসব জীবের কোনো কোনো জাতি এখনো হিমালয়ের কোনো গোপন প্রান্তে বিদ্যমান নেই? তারা সভ্যতার সংস্পর্শে আসবার সুযোগ পায়নি বলে আধুনিক মানুষ তাদের খবর রাখে না। কিন্তু আমরা জানি না বলেই যে তারা বেঁচে নেই এমন কথা কিছুতেই মনে করা চলে না। হয়তো তারা বেঁচে আছে এবং হয়তো তারা সভ্য না হলেও মস্তিষ্কের শক্তিতে আগেকার চেয়ে অনেক উন্নত হয়ে উঠেছে। বিমল, কুমার, আমি যা জানি আর যা মনে করি সব তোমাদের কাছে খুলে বললাম। তবে আমার অনুমানই সত্য বলে তোমরা গ্রহণ না করতেও পারো। বিমল বললে, তাহলে আপনার মত হচ্ছে মানুষের মতো দেখতে বানর জাতীয় দানবরাই আমাদের সকলকে বন্দি করে রেখেছে? বিনয়বাবু মৃদু স্বরে জবাব দিলেন, বললুম তো, ওটা আমার মত না, আমার অনুমান মাত্র। কুমার বাহুকেই বালিশে পরিণত করে কঠিন পাথরের ওপরে চিত হয়ে আকাশ পাতাল ভাবছে। বিমল প্রভৃতির মুখেও কোনো কথা নেই। চারিদিক যেমন স্তব্ধ তেমনি অন্ধকার। হঠাৎ কুমারের মনে হলো অন্ধকারে বুক ছ্যাদা করে যেন ছোট্ট একটি আলো শিশু কাঁপতে কাঁপতে হেসে উঠল। প্রথমটা কুমার ভাবলে তার চোখের ভুল, কিন্তু ধর্ম নিয়ে উঠে বসে ভালো করে চেয়ে সে বুঝলে সে আলো একটা মশালের আলো। গর্তের উঁচু পাড়ের ধারে দাঁড়িয়ে কেউ মশাল হাতে নিয়ে কি দেখছে। মশালের তলায় একখানা অস্পষ্ট মুখও দেখা গেল। কুমারের মনে হলো সে মুখ যেন তারই মতন সাধারণ মানুষের মুখ। কে যেন উপর থেকে চাপা অথচ স্পষ্ট গলায় তাকে ডাকলে কুমারবাবু কুমারবাবু বলে। এ যে নারীর কণ্ঠস্বর। নিজের কানের ওপরে কুমারের অবিশ্বাস হলো। এই রাক্ষসের মুল্লুকে মানুষের মেয়ে। কেবল কি মানুষের মেয়ে? এ মেয়ে যে তারই নাম ধরে ডাকছে। কুমার ভাবলে হয়তো সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। আবার উপর থেকে চাপা গলায় আওয়াজ এলো কুমারবাবু বলে। এবারে কুমার আর চুপ করে থাকতে পারলে না। চাপা গলায় উত্তর দিলে, কে? উপর থেকে সাড়া এলো এবং তাকে বলল সে যেন ঠিক তার নিচে এসে দাঁড়ায়। কুমার কথা মতো কাজ করলে। কুমারের ঠিক পাশেই খট করে কি একটা শব্দ হলো। গর্তের তলায় হাত বুলিয়ে কুমার একটা জিনিস তুলে নিলে। অন্ধকারী অনুভবে বুঝলে একখণ্ড পাথরের সঙ্গে সংলগ্ন কয়েক টুকরো কাগজ। ওপরে মুখ তুলে দেখলে সেখানে আর মশালে আলো নেই। আস্তে আস্তে কুমার ডাকলো, বিমল। বিমল বললে, হ্যাঁ, আমরাও সব দেখেছি, সব শুনেছি। বিনয়বাবু বললেন, কুমার, তুমি মৃণুকে চিনতে পারলে না? কুমার সবিস্ময়ে বললে, মৃণু? যে আমাকে ডাকলে সে কি মৃণু? আপনি চিনতে পেরেছেন? বাপের চোখ নিজের সন্তানকে চিনতে পারবে না? কিন্তু কি আশ্চর্য, যার খোঁজে এত দূর আসা তাকে পেয়েও আপনি তার সঙ্গে একটা কথাও বললেন না। দীর্ঘশ্বাস ফেলে বিনয়বাবু বললেন, কত কষ্টে যে নিজেকে সামলেছি তা কেবল আমিই জানি কুমার। কিন্তু কি করব বলো? যখন দেখলাম এই শত্রুপুরীতে আমার মেয়ে ভয়ে ভয়ে চাপা গলায় তোমাকেই ডাকছে, তখন নিজের মনের আবেগ জোর করে দমন না করলে মৃণুকে হয়তো বিপদে ফেলা হতো। বিমল বললে, দেখুন বিনয়বাবু, আমার বিশ্বাস আপনি আর আমি যে আছি মৃণু তার জানে না। খুব সম্ভব কেবল কুমারকেই সে দেখতে পেয়েছে, তাই তাকে ছাড়া আর কাউকে ডাকেনি। বিনয়বাবু বললেন, হ্যাঁ, বোধহয় তোমার কথাই ঠিক। কুমার বললে, মৃণু কতগুলো টুকরো কাগজ দিয়ে গেল, নিশ্চয় তাতে কিছু লেখা আছে, কিন্তু এই অন্ধকারে পড়বো কেমন করে? আমার টর্চ গর্তে পড়বার সময় ভেঙে গেছে। বিনয়বাবু বললেন, কাল আমি দেখেছি পাহাড়ের একটা ফাটল দিয়ে কোনো এক সময় এই গর্তের ভেতরে সূর্য রশ্মির একটা রেখা কিছুক্ষণের জন্য এসে পড়ে। আজও নিশ্চয়ই সেই আলোটুকু পাওয়া যাবে। অপেক্ষা করো। উপর থেকে সূর্যের একটা কিরণ তীর নিবিড় অন্ধকারের বুক বিদ্ধ করে গর্তের পাথুরে মেঝের ওপর এসে পড়ল। বিনয়বাবু বললেন, কুমার, চটপট কাজ সেরে নাও, এ আলো এক্ষুনি পালাবে।
সূর্যরশ্মির সামনে কাগজের টুকরোগুলো ধরে কুমার দেখলে একখানা ছোট ডায়েরি থেকে সেগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে। বোধহয় দানবদের হাতে পড়বার সময় ডায়েরিখানা মৃণুর হাতেই ছিল। ডায়েরির ছেঁড়া কাগজে পেন্সিলে যা লেখা রয়েছে তা হচ্ছে এই: কুমারবাবু, কী করে ধরা পড়েছি সে কথা যদি দিন পাই তবে বলবো, কারণ আমার স্থান ও সময় দুই অল্প। তবে আপনিও যখন এদের হাতে ধরা পড়েছেন, তখন এরা যে কে ও কী প্রকৃতির জীব সেটা বোধহয় এতক্ষণে বুঝতে পেরেছেন। যাদের কাছে আমি আছি তারা মানুষ কিনা জানি না, তবে তাদের মুখ ও দেহ মানুষের মতন দেখতে বটে। এরা পরস্পরের সঙ্গে যখন কথা কয় তখন এদের ভাষাও আছে, কিন্তু এদের ভাষায় কথার সংখ্যা খুবই কম। কেবল ভাষা নয়, এদের একটা ধর্মও আছে। সে ধর্মের বিশেষ কিছুই আমি জানি না বটে, তবে এরা যে সেই ধর্মের বিধি পালন করবার জন্যই নানা জায়গা থেকে মানুষ ধরে আনে, এটুকু আমি বেশ বুঝতে পেরেছি। কুমারবাবু, আপনি শুনলে অবাক হবেন, এদের প্রধান দেবতা হচ্ছে কুকুর। আর আমি কে জানেন? কুকুর দেবতার প্রধান পূজারিনী। আমার এখানে আদর যত্নের অভাব নেই, সবাই আমাকে ভয়ভক্তিও করে বোধহয়, কিন্তু এরা সর্বদাই আমাকে চোখে চোখে রাখে, পাছে আমি পালিয়ে যাই। সেজন্য চারিদিকেই কড়া পাহারার ব্যবস্থা আছে। আমার থাকবার জন্য এরা একটা আলাদা গুহারও ব্যবস্থা করেছে। সে গুহার ভেতরকার কোনো কোনো আসবাব ও জামা কাপড় আর দেওয়ালে আজে বাজে জিনিস দিয়ে আঁকা ছবি দেখে মনে হয় আমার আগেও এখানে অন্য পূজারিনী ছিল, এবং সেও আমারই মতো মানুষের মেয়ে। বোধহয় এদের দেশে মানুষের মেয়ে ছাড়া আর কেউ পূজারিনী হতে পারে না। একজন পূজারিনীর মৃত্যু হলে মানুষের দেশ থেকে আবার একজন মেয়েকে বন্দি করে আনা হয়। প্রতি সপ্তাহে একদিন করে এখানে বিশেষ পূজার ব্যবস্থা আছে। এখানকার আলো ঝর্ণার ওপাশে আছে মস্ত এক নদী। সে নদী অত্যন্ত গভীর। এদেশের কেউ সাঁতার জান না বলে সে নদীতে ভয়ে কেউ নামে না। এদের ইঙ্গিতে যতটা বুঝেছি, সে নদীর নাকি আদিমন্ত নেই। প্রতি সপ্তাহে বিশেষ পুজোর দিনে কুকুর দেবতাকে নিয়ে আমাকে সেই নদীর ধারে যেতে হয়, আর আমার সঙ্গে সঙ্গে আগে পিছে চলে দলে দলে এখানকার যত না রাক্ষস, না মানুষ, না বানর জীব, নাচতে নাচতে আর চেঁচাতে চেঁচাতে। নদীর জলে কুকুর দেবতাকে স্নান করিয়ে আবার ফিরে আসি, এবং তারপর যা হয়, উহ, সে কথা আর বলবার নয়। কুমারবাবু, এরা মানুষ চুরি করে আনে কেন তা জানেন? কুকুর দেবতার সামনে নরবলি দেবার জন্যে। বলির পর সেই মানুষের মাংস এরা সবাই ভক্ষণ করে। চোখের সামনে এই ভীষণ দৃশ্য দেখে আমার যে কী অবস্থা হয় সেটা আপনি অনায়াসেই কল্পনা করতে পারবেন। এমনই এক বিশেষ পূজার দিনে নদীর ধার থেকে ফিরে আসছি, আচম্বিতে কোথা থেকে মস্ত একটা কুকুর এসে এখানকার কুকুর দেবতার উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপর দুই কুকুরে বিষম ঝটাপটি লেগে গেল। এখানকার কুকুর দেবতা হয়েও চিনতে পারলেন না, কিন্তু নতুন কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত দেহেই কেউ কেউ করে কাঁদতে কাঁদতে ল্যাজ গুটিয়ে কোথায় পালিয়ে গেল। নতুন কুকুরটা আমার কাছে এসে মনের খুশিতে ল্যাজ নাড়তে লাগলো। তখন একটু আশ্চর্য হয়ে তার দিকে ভালো করে চেয়ে দেখি, সে হচ্ছে আমাদেরই বাঘা। বাঘা এখানে কেমন করে এলো, অবাক হয়ে এই কথা ভাবতে ভাবতে চোখ তুলে আপনাকে দেখতে পেলাম। তখন আসল ব্যাপারটা বুঝতে দেরি লাগলো না, আপনিও এদের কাছে বন্দী হয়েছেন। বিজয় বাঘার বিক্রম দেখে এরা ভারী আনন্দিত হয়েছে। পরাজিত কুকুরটাকে তাড়িয়ে দিয়ে বাঘাকেই এরা এখন দেবতা বলে মেনে নিয়েছে। এবার থেকে আমাকে বাঘার পুজো করতে হবে। কুমারবাবু, এখন আমাদের উপায় কি হবে? এই ভীষণ দেশ ছেড়ে আর কি আমরা স্বদেশে ফিরতে পারবো না? আমাকে হারিয়ে না জানি আমার বাবার অবস্থা কি হয়েছে। আজ বলির নরমাংস খেয়ে এরা সারা রাত উৎসব করবে। কাল সকালে এরা অনেকেই ঘুমিয়ে পড়বে। যারা পাহারা দেবে তারাও বিশেষ সজাগ থাকবে না। সেই সময় আমি আবার চুপি চুপি আপনার গর্তের ধারে যাবার চেষ্টা করব। এখানে একরকম শক্ত লতা পাওয়া যায়, তাই দিয়ে আমি এক গাছা লম্বা ও মোটা দড়ি দড়ি তৈরি করেছি। গর্তের ভেতরে সেই দড়ি ঝুলিয়ে দিলে হয়তো আপনিও ওপরে উঠে আসতে পারবেন। আমাদের অদৃষ্টে কি আছে জানি না, কিন্তু কাল আমরা মুক্তি লাভের চেষ্টা করবই। তারপরে কপালে যা থাকে তাই হবে। আপনি প্রস্তুত হয়ে থাকবেন। ইতি মৃণু। কুমারের পত্রপাঠ শেষ হলো। বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন,
এতদিন পর আমার হারানো মেয়েকে পেয়ে মনে খুব আনন্দ হচ্ছে বটে, কিন্তু এই আনন্দের কোনো দাম নেই। কুমার বললে, কেন বিনয়বাবু? মিনু তো খুব সুখবরই দিয়েছে। কাল সকালে সে লতা দিয়ে দড়ি দড়ি করে আনবে বলেছে। আমাদের আর এই অন্ধকূপে পুজো মরতে হবে না। দুঃখের হাসি হেসে বিনয়বাবু বললেন, কিন্তু দড়ি বেয়ে উপরে উঠলেও তো আমরা এই অন্ধকারের গর্ত থেকে বেরোতে পারবো না। অন্ধের মতো এর ভেতরে এসে ঢুকেছি, কিন্তু বেরোবার পথ খুঁজে পাবো কেমন করে? কুমার খানিকক্ষণ ভেবে বললে, ভালোই ভালো যদি বেরোতে না পারি, আমরা ওই দানবদের সঙ্গে যুদ্ধ করব। তাতে কোনোই লাভ হবে না। যুদ্ধে হেরে মরবো আমরাই। তাদের ভয় দেখিয়ে জিতেও যেতে পারি। আমাদের কাছে 3টে বন্দুক আর 3টে রিভলভার আছে বিনয়বাবু। তাদের শক্তি বড় অল্প নয়। এবার রামহরি বললে, তোমরা একটা বন্দুক আমাকে দিও তো, অন্তত একটা ভূতকে বধ করে তবে আমি মরব। বিনয়বাবু বললেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, ভালো কথা। এই গর্তে আরও অনেক মানুষ আছে। এদের কি উপায় হবে? কুমার বললে, কেন? ওরাও আমাদের সঙ্গে যাবে। ওদের সঙ্গে নিলে আমাদের লোকবলও বাড়বে। বিনয়বাবু বললেন, ছাই বাড়বে। দেখছো না, ভয়ে এরা একেবারে নির্জীব হয়ে পড়েছে। কাপুরুষ কোনো কাজেই লাগে না। কুমার বললে, বিমল, তুমি যে বড় কথা কইছো না। বিমল বললে, আমি ভাবছি। কি ভাবছো? মিনু চিঠিতে লিখেছে আলো ঝর্ণার ওপাশে মস্ত এক নদী। আমি সেই নদীর কথাই ভাবছি। এখন কি নদী টদী নিয়ে মাথা ঘামানো উচিত? আগে নিজের মাথা কি করে বাঁচবে সে কথাই ভাবো। কুমার, আমি মাথা বাঁচাবার কথাই ভাবছি। তোমার বন্দুক টন্দুক বিশেষ কাজে লাগবে না। ওই নদী আমাদের মাথা বাঁচাবে। কুমার আশ্চর্য হয়ে বললে, কিরকম? বিমল বললে, আমরা পাহাড়ের ওপরে আছি। এখানে যদি কোনো মস্ত নদী থাকে তবে তা নিশ্চয়ই পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নেমে এই অন্ধকূপের ভেতর থেকে বেরিয়ে গেছে। কেমন, তাই নয় কি? তারপর? মৃণু লিখেছে এদেশের কেউ সাঁতার জানে না বলে সে নদীতে ভয় কেউ নামে না। এর চেয়ে ভালো খবর আর কি আছে? কুমার হঠাৎ বিপুল আনন্দে এক লাফ মেরে বলে উঠল, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। উহ, আমি কি বোকা! এতক্ষণই সহজ কথাটা আমার মাথায় ঢোকেনি। বিমল বললে, এই গর্তের ওপরে উঠে কোনো গতিকে একবার যদি সেই নদীতে গিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলেই আমরা খালাস। দানবরা সাঁতার জানে না, কিন্তু আমরা সাঁতার জানি। নদী স্রোতে ভেসে অন্ধকূপের বাইরে গিয়ে পড়ব। বিনয়বাবু উৎসাহিত হয়ে বললেন, সাবাস বিমল, সাবাস। এত বিপদেও তুমি বুদ্ধি হারাওনি। বিমল বললে, এখন মৃণুর ওপরেই সব নির্ভর করছে। সে যদি না আসতে পারে তাহলেই আমরা গেলাম। আচম্বিতে গর্তের ভেতরে একটা বিষম শব্দ হলো। তারপরই ভারী ভারী পায়ের ধূপধূপ আওয়াজ। অন্ধকারে পিছনে হটতে হটতে বিমল চুপি চুপি বললে, সরে এসো, দেওয়ালের দিকে সরে এসো। গর্তের ভেতরে শত্রু এসেছে। গর্তের অন্য দিক থেকে অনেকগুলো লোক একসঙ্গে ভয় চেঁচিয়ে উঠল। তার মধ্যে একজনের আর্তনাদ যেমন তীক্ষ্ণ তেমনি মর্মভেদী। সে চিৎকার ক্রমে গর্তের ভেতর থেকে বেরিয়ে ওপরে উঠল এবং তারপরেই ক্রমে ক্ষীণ হয়ে দূরে মিলিয়ে গেল। বিনয়বাবু ভগ্নস্বরে বললেন, আজ আবার নরবলি হবে। আমাদের আর একজনকে আবার ছিনিয়ে নিয়ে গেল, কিন্তু আমরা কোনো বাধাই দিতে পারলাম না। কাল সারা রাত গর্তের ওপর থেকে রাক্ষসী উৎসবের বিকট কোলাহল ভেসে এসেছে। এখনো সকাল হয়েছে কিনা বুঝবার উপায় নেই, কারণ এখানে আলোকের চিহ্ন নজরে পড়ে না। তবে দানবপুরী এখন একেবারে স্তব্ধ। এতেই অনুমান করা যায় অন্ধকূপের বাইরে সূর্যদেব হয়তো এখন চোখ খুলে পৃথিবীর পানে দৃষ্টিপাত করেছেন। বিমল, কুমার, বিনয়বাবু ও রামহরি সাগ্র দৃষ্টির সামনে গর্তের ওপরে
আবার কালকের মতো সেই মশালের আলো জ্বলে উঠল। গর্তের ওপরে মুখ বাড়িয়ে মৃদু স্বরে মৃণু ডাকলে, কুমার বাবু। কুমার ছুটে গিয়ে সাড়া দিলে, মৃণু, এই যে আমি। চুপ, চেঁচাবেন না, শত্রুরা সব ঘুমিয়েছে। এই আমি দড়ি ঝুলিয়ে দিচ্ছি, দড়ি বয়ে তাড়াতাড়ি উপরে আসুন। বিমল বললে, কুমার, তুমি আগে যাও, তারপর যাব আমরা। গর্তের আর সব লোককেও বলে রেখেছি, তারাও পরে যাবে। কুমার দড়ি পেয়ে উপরে গিয়ে উঠল। সেখানে এক হাতে বাঘাকে আর এক হাতে মশাল ধরে মৃণু উদ্মিক মুখে দাঁড়িয়েছিল। কুমার উপরে উঠতে সে অগ্রসর হতে গেল। কুমার বললে, একটু সবুর করো মৃণু, তোমার বাবাকে উপরে উঠতে দাও। মৃণু বিস্মিত হয়ে বললে, আমার বাবা? হ্যাঁ, কেবল তিনিই নন, তোমার খোঁজে এসে আমার মতো বিমল আর রামহরিও বন্দী হয়েছে। হ্যাঁ, কি বলছেন আপনি? এ তোমার বাবা উপরে উঠলেন, দাও, বাঘাকে আমার হাতে দাও। মৃণু ছুটে গিয়ে বিনয়বাবুর বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ল। দেখতে দেখতে রামহরি ও বিমলও উপরে এসে হাজির হলো। কিন্তু তারপরেই গর্তের ভেতর থেকে মহা হইচই উঠল। গর্তের ভেতরে আজ যেসব মানুষ বন্দী হয়েছিল, মুক্তি লাভের সম্ভাবনায় তারা যেন পাগল হয়ে গেল। তারা সকলেই একসঙ্গে দড়ি বয়ে উপরে আসবার জন্য চেঁচামেচি ও পরস্পর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে দিলে। পর মুহূর্তে দূর থেকে অন্ধকারের মধ্যে জেগে উঠল রেল ইঞ্জিনের বাঁশির মতন তীক্ষ্ণ একটা শব্দ। মৃণু সবাই বললে, সর্বনাশ, ওদের প্রহরীর ঘুম ভেঙে গেছে। এখন উপায়? আর কোনো উপায় নেই। ওই শুনুন ওদের পায়ের শব্দ, ওরা এদিকে ছুটে আসছে। লতা দিয়ে তৈরি মাত্র একগাছা দড়ি, কোনো রকমে একজন মানুষের ভার সইতে পারে। তাই ধরে একসঙ্গে উপরে উঠতে গেল অনেকগুলো লোক। তাদের সকলের টানাটানিতে সেই দড়িগাছা গেল হঠাৎ পটাশ করে ছিঁড়ে। শূন্যে যারা ঝুলছিল, নিচেকার লোকদের ঘাড়ের এবং গর্তের পাথুরে মেঝের ওপরে তারা হুড়মুড় করে এসে পড়ল এবং আতঙ্ক ও যন্ত্রণা মাখা এক বিষম আর্তনাদে চারিদিক পরিপূর্ণ হয়ে উঠল। সে আর্তনাদ গর্তের ওপরে এসেও পৌঁছল, কিন্তু সেখানে তখন তার শোনবার অবসর কারুর ছিল না। দলে দলে দানব ছুটে আসছে, তাদের পায়ের ভারে মাটি কাঁপছে, সকলের কান ছিল কেবল সেদিকেই। বিমল জিজ্ঞাসা করলে, মৃণু, মৃণু, কোন দিক দিয়ে গেলে আলোক ঝর্ণা পেরিয়ে নদীর ধারে যাওয়া যায়? মৃণু হাত দেখিয়ে বলল, ওই দিকে। বিমল বললে, সবাই তবে ওই দিকেই ছোট, আর কোনো? কিন্তু বিমলের কথা শেষ হওয়ার আগেই একটা অতিকায় ছায়ামূর্তি কোথা থেকে তার উপরে এসে ঝাঁপিয়ে পড়ল। মৃণুর মশালের আলোতে কুমার সবাই দেখলে সে ছায়ামূর্তির বিরাট দেহের তলায় পড়ে বিমল যেন করে বিলুপ্ত হয়ে গেল। কিন্তু পরমূর্তি একটা বন্দুকের শব্দ এবং সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিরা সশব্দে মাটির উপরে আছাড় খেয়ে পড়ল। তারপরে বিমলের গলা শোনা গেল, একেবারে বুকে গুলি লেগেছে। এই যাত্রা আর ওকে মানুষ চুরি করতে হবে না। ছোট ছোট, নদীর ধারে, নদীর ধারে। সবাই তীরের মতো ছুটতে লাগলো। ওই আলোচনা দেখা যাচ্ছে, চারিদিকের অন্ধকার পরিষ্কার হয়ে আসছে এবং আলোকের সঙ্গে সঙ্গে আসছে মুক্তির আভাস। কিন্তু পেছন থেকে অমানসিক কণ্ঠের তীক্ষ্ণ হুঙ্কার এবং অসংখ্য পায়ের শব্দ ক্রমেই কাছে এগিয়ে আসছে। বিমল দাঁড়িয়ে পড়ে বললে, কুমার, বিনয়বাবু, ওরা একেবারে কাছে এসে পড়লে আমরা আর কিছুই করতে পারবো না। এবারে আমাদের বন্দুক ছুটতে হবে। এখানে আলো আছে, আমরা লক্ষ্য স্থির করতে পারবো। একসঙ্গে তিনটে বন্দুক গর্জন ও অগ্নি উদ্গার করতে লাগলো। বন্দুকের গুলি যখন ফুরিয়ে আসে, তখন তিনটে রিভলভারের ধমক শুরু হয় এবং ইতিমধ্যে রামহরি আবার বন্দুকগুলোতে নতুন কার্তুজ পুড়ে দেয় এবং বন্দুক আবার মৃত্যু বৃষ্টি করতে থাকে। চারটে দানবের লীলাখালা একেবারে সাঙ্গ হয়ে গেল। 8-10টা মাটিতে পড়ে ছটপট করতে লাগলো। তাই দেখে আর সবাই ভয় বিস্ময়ে অতমম্ব হয়ে আবার অন্ধকারের ভেতরে পিছিয়ে অদৃশ্য হয়ে গেল। বিমল বললে, মৃণু, এইবারে ছুটে নদীর ধারে চলো।
আবার সবাই ছুটতে আরম্ভ করলে। আলো ঝর্ণা পার হয়ে আরো খানিক দূর এগিয়েই শোনা গেল গম্ভীর এক জলকল্লোল। তারপর আলো ঝর্ণা ছাড়িয়ে সকলে যতই অগ্রসর হয়, চারিদিকের অন্ধকার আবার ততই ঘন হয়ে ওঠে। এখানে বেশি আলোও নেই, বেশি অন্ধকারও নেই। এ যেন মায়া রাজ্য। মায়া রাজ্য না হোক ছায়া রাজ্য তো বটেই। এখানে কিছু স্পষ্ট দেখা যায় না, সমস্ত যেন রহস্যময়। এই আলোধারীর মাঝখান দিয়ে যে বিপুল জলস্রোত কোলাহল করতে করতে দ্রুত বেগে ছুটে চলেছে, তার পরপার যেন রাত্রির নিবিড় তিমিরের ভেতরে হারিয়ে গেছে। এই নদী দেখা যায়, কিন্তু স্পষ্ট করে দেখা যায় না। মনে হয় ওর গর্ভে লুকিয়ে আছে কত অজানা আর অচেনা বিভীষিকা। ওর জলধারা যেন নেমে যাচ্ছে পাতালের বুকের তলায়। বিমল বললে, আমি যদি কবি হতুম তাহলে এ নদীর নাম রাখতাম সন্ধ্যা নদী। কবিতার ভাষায় বলতাম, অন্ধরাত্রির পদতল ধুয়ে দিয়ে যাচ্ছে সন্ধ্যা নদীর অস্ত্রধারা। রামহরি বললে, খোকা বাবু তুমি জানো না, এ হচ্ছে বৈতরণী নদী। এ নদী গিয়ে পৌঁছেছে জমালয়ে। এর মধ্যে নামলে কেউ বাঁচে না। বিনয়বাবু বললেন, বিমল, এর ভেতরে নামা কি উচিত? পাহাড়ের গহ্বরে অনেক নদী আছে, পাহাড় থেকে বাইরে বেরিয়েছে যারা প্রপাত হয়ে। এ নদীও যদি সেরকম হয়, তাহলে তো আমরা কেউ বাঁচতে পারবো না। বিমল জবাব দেওয়ার আগেই তাদের চারিদিক থেকে আচম্বিতে বড় বড় পাথর বৃষ্টি হতে লাগলো। বিমল তাড়াতাড়ি বলে উঠলে, লাফিয়ে পড়ো, জলে লাফিয়ে পড়ো, আর কিচ্ছু ভাববার সময় নেই। দানবরা আবার আক্রমণ করতে এসেছে। সবাই একসঙ্গে নদীর ভেতরে লাফিয়ে পড়ল। তখন জলের ভেতরেই পাথর পড়তে লাগলো। সেসব পাথর এত বড় যে তার একখানা গায়ে লাগলে আর রক্ষা নেই। সকলে তাড়াতাড়ি সাঁতার কেটে ডাঙা থেকে অনেক তফাতে গিয়ে পড়ল। শত্রুদের পাথর আর তত দূর গিয়ে পৌঁছতে পারলে না। বিমল বললে, এইবারে সবাই খালি ভেসে থাকো। স্রোতের টান যেরকম বেশি দেখছি, আমাদের হাত পা ব্যথা করবার দরকার নেই। স্রোতই আমাদের এই গহ্বরের ভেতর থেকে বাইরে নিয়ে যাবে। কুমার বললে, বিমল, বিমল, তীরের দিকে তাকিয়ে দেখো। দূরে নদীর তীরে এসে দাঁড়িয়েছে দলে দলে দানব মূর্তি। তাদের বিপুল দেহগুলো যেন কালি দিয়ে আঁকা। হঠাৎ দেখলে মনে হয় কে যেন কতগুলো নিষ্পন্দ পাথরের প্রকাণ্ড মূর্তি এনে নদীর ধারে দাঁড় করিয়ে দিয়ে গেছে। নরদানবের সঙ্গে বিমলদের সেই হলো শেষ দেখা। তারপর তারা নিরাপদে আবার সভ্যতার কোলে ফিরে এসেছিল। কিন্তু দার্জিলিংয়ে আর কখনো দানবের অত্যাচারের কাহিনী শোনেনি। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার কাহিনী হিমালয়ের ভয়ঙ্কর। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব কমেন্টসে লিখে জানাবেন। গল্প সমগ্র চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।